সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিক অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। ইংরেজি নতুন যে বছর 2021, সেই হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমরা আশা করব 2020-র সকল গ্লানি, সকল ত্যাগ তিতিক্ষা এবং সকল পরিশ্রমকে ফেরিয়ে 2021 সাল আমাদের জন্য বয়ে আনবে অনাবিল শান্তি, আমাদের জন্য বয়ে আনবে ভালোবাসা, আমাদের জন্য বয়ে আনবে প্রশান্তি, আমাদের জন্য বয়ে আনবে দীর্ঘ লাইফ, আমাদের জন্য বয়ে আনবে কোভিড মুক্ত বিশ্ব। এ আশা ভরসা রেখে আমরা শুরু করছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে গত 2 দশক ধরে, যারা দীর্ঘদিন ধরে বাঙালি কমিউনিটির জন্য বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে 2020-তে কোভিড-19 চলাকালীন সময়ে যে সচেতনতামূলক প্রোগ্রাম তারা রান করেছেন, সেজন্য এনটিভি ইউরোপকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে প্রোগ্রাম শুরু করছি। প্রিয় উপস্থিতি, এই এনটিভি ইউরোপের আইন বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সাথে সবসময়ই থাকেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন বিষয়ক সেবা দিয়ে যাচ্ছেন, আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর, যিনি জে কেয়ার সলিসিটরের প্রিন্সিপালের দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা নতুন বছরে বিভিন্ন আমাদের আশা, ভরসা এবং আমাদের ভালোবাসা কী হবে সেই বিষয়ে কথা বলবো। পাশাপাশি 2020 সাল আপনারা জানেন যে দুইটি বিশেষ কারণে সবার কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে। এক হচ্ছে কোভিড-19, যেই কোভিড আমরা এখনও বয়ে চলেছি, এখনও পার করছি। পাশাপাশি যে ব্রেক্সিটের কারণে আপনারা জানেন যে ইউকে 50 বছরের ইউর সাথে যে সম্পর্ক, সে সম্পর্ক কাটিয়ে ইউকে যে বলছে যে তারা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, সেই বিষয়ে আমরা আমাদের আজকে অতিথির সাথে কথা বলবো। তবে আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা বিনীত অনুরোধ করব, আপনারা যখনই আমাদের টিভি প্রোগ্রামে আমাদের স্টুডিওতে সরাসরি প্রশ্ন করবেন, তখন অবশ্যই আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন এবং আপনাদের প্রশ্নটা একটু সংক্ষেপ করে রাখবেন, যাতে আমরা অন্যান্য প্রশ্নকারীকে সময় দিতে পারি। চলুন আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রাজা ভাই, হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ। কেমন আছো? আছি ভালো। আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা সুস্থ থেকে নতুন বছরের নতুন করতে পারলাম। জি, শুরু করছি। অবশ্যই যেটা তুমি বললে যে আমাদের 2020 সাল আলোচিত বছর দুটি বিশেষ ঘটনার জন্য, তুমি যেটা বলেছো করোনা, এবং করোনা আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে এসে ব্রিটেন এবং আমেরিকাতে মারাত্মক একটা রূপ ধারণ করেছে। এবং আমরা এর মধ্যে দেখলাম গত 2 দিন না 3 দিন আগে প্রায় 1000-এর মতো মানুষের মৃত্যু ঘটেছে, যেটা এ যাবৎ সবচেয়ে বড় রেকর্ড। এবং প্রায় 55,000-এর বেশি লোক একদিনে আক্রান্ত হয়েছে। তো ফলে এখন আমরা জানি না যে আমরা আসলে ঠিক কোন দিকে যাচ্ছি। এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার এবং আমরা নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে বলে বলা হচ্ছে, ডিফারেন্ট রূপ আমরা দেখছি। এবং গত পরশুদিন একটা কাউকে দেখলাম, বললো যে আরেকটাও নতুন ভাইরাস আসছে, যেটা করোনারই ডিফারেন্ট একটা রূপ। এটা হয়তো একটা নতুন ভাইরাস, যেটা ঠিক হয়তো করোনা নয় বা করোনার সাথে রিলেটেড। এটা নিয়ে বাংলা পত্রিকাতে লিখেছে। তো এটা সব মিলিয়ে এটা কিন্তু অত্যন্ত দুঃসংবাদ। আমরা দেখতে পাচ্ছি যে NHS এখন এই মুহূর্তে প্রচণ্ড প্রেশারের মধ্যে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সেই চিকিৎসা দিতে হচ্ছে, কারণ হসপিটালে বেড স্পেস। আমরা কালকে নিউজ দেখেছি যে কেন থেকে অনেক রোগীকে তারা ব্রিস্টল নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস ডিফারেন্ট ডাইরেকশনে নিয়ে যাচ্ছে, কারণ এই এলাকাতে তারা অ্যাকোমোডেট করতে পারছে না। এবং সবচেয়ে বড় কথা যে খুব শিগগিরই হয়তো বা আমরা টিয়ার 4 থেকে টিয়ার 5-এ চলে যাব, যেটা হবে কমপ্লিট শাটডাউন। জি। তো সেই ফলে আমরা করোনা নিয়ে আসলে এখন কি হচ্ছে না হচ্ছে, বিভিন্ন ধরনের যে সমস্ত জল্পনা কল্পনা যে এটা করো ওটা করো, এটা করলে এটা প্রাদুর্ভাব ছড়াবে না, দেখা যাচ্ছে কোনো কিছুতেই কিন্তু কাজ হচ্ছে না। কালকে আবার কিন্তু বলেছে যে স্কুল কিন্তু আবার খুলছে না, জি, যেটা আবার তারা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এমনিতেই তো অর্থনীতির অবস্থা খুবই খারাপ। জি। তারপরে বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ থাকলে একটা ভয়াবহ একটা 18 জানুয়ারি পর্যন্ত তারা প্রভিশনারি যে তারা বন্ধ রাখছে। কালকে একটা বিবিসি একটা আলোচনা একজন ডাক্তার বিজ্ঞানী এসে বললেন যে ইভেন এই যে এখন যে ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্টটা ইভেন লকডাউন যদি আপনি হয়ে থাকে, লকডাউনের মধ্যেও এটা আপনার ছড়ানো সম্ভব, এরকম একটা আশঙ্কা। দেখো মুজাহিদ, আমার সবসময় বড় প্রবলেম ছিল এই যে আমরা কখনো জানতে পারিনি এই রোগটা কিভাবে ছড়ায়।
জি তো ফলে যে জিনিসটা হচ্ছে নানা ধরনের জল্পনা কল্পনা, যে মুখে মাস্ক লাগাও, ডিস্টেন্স মেনটেন করো, তাহলে কি হবে না? এটা কি বাতাসে থাকে না? এটা কি ফুডের সাথে আসতে পারে না? জি তুমি যে সুপার মার্কেটে গেলে, তুমি যে ভেজিটেবল কিনে আসলে, সেই ভেজিটেবলগুলো তো উন্মুক্ত ছিল। এটা কি ভেজিটেবল উপরে কি এটা সার্ভে করতে পারে না? জি তো এই যে আমাদের সঠিকভাবে এটার কোনো তথ্য না থাকার কারণে নানা দিক দিয়ে আমাদের বলা হয়েছে যে এটা দরজার হাতলের পরে তারা 2 দিন জীবিত থাকতে পারে। শুধু হাতল মুছে ফেলতে হবে, টাচ করা হ্যাঁ, যাবে না। কিন্তু তাহলে যদি তাজা ভেজিটেবল উপরে কেন থাকবে না, তাজা জি মিটের পরে এটা কেন থাকতে পারে না? তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে পুরো ব্যাপারটার ভিতরে এত বেশি রাজনীতি খেলা হয়েছে যে এটা নিয়ে মানুষের এখন বিশ্বাস নাই। আমরা দেখতে পেয়েছি সরকারের অনেক উচ্চপদস্থ লোকেরাও কিন্তু এগুলো ঠিকমতো মানেন না। জি আমরা যে দেখলাম ডোমিনিক কামিংকে নিয়ে যে ঘটনা আমরা দেখলাম। জি যাই হোক, আর কি আমরা আশা করবো আরেকটা জিনিসের ব্যাপারে আমি একটু আম, একটু এ ব্যাপারে একটু আমি কনসার্ন, সেটা হচ্ছে যে যে মৃতের সংখ্যাটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কোভিড টেস্টেড হওয়ার 28 দিনের মধ্যে কেউ মারা গেলে। জি তো যে কোভিড টেস্টেড হয়নি কিন্তু কোভিডে মারা গেল, কিংবা যে 28 দিনের পরে মারা গেল, জি তাকে তো এই স্ট্যাটিস্টিক্সে আনা হচ্ছে না। জি তাহলে এখন পর্যন্ত আমরা যে 75,000 লোকের মৃত্যুর কথা বলছি, হয়তো প্রকৃত প্রস্তাবে হয়তো প্রকৃতপক্ষে এর সংখ্যা হয়তো লক্ষাধিক। জি আর তোমার যে দ্বিতীয় যে কথাটা যেটা তুমি বললে, ব্রেক্সিট, আমরা গত পরশুদিন আনুষ্ঠানিকভাবে আমরা ইইউ থেকে বেরিয়ে আসলাম, একটা ডিল আমাদের হয়েছে। আর তবে নর্দার্ন আয়ারল্যান্ড কিন্তু এই কমন মার্কেটে থাকবে, জি আমরা দেখতে পাচ্ছি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সোফার ইমিগ্রেশন ইজ কনসার্ন, আমরা যে জি দেখতে পাচ্ছি ইউরোপ থেকে কেউ এখানে আসলে 180 দিন থাকতে পারছে জি উইদাউট ভিসা। এরপরে থাকতে গেলে, কাজ করতে গেলে, পড়তে গেলে তাদের ভিসা নিতে হবে, এবং ভিসার জন্য তাদেরকে বাড়ি থেকে অ্যাপ্লাই করে আসতে হবে, ইন কান্ট্রি অ্যাপ্লাই করা যাবে না। 180 ডেজ রেজার্ভের যে বিষয়টা, আমরা লিগ্যাল একটা টার্ম আছে ভাইস ভার্সা, যেমন আবার ব্রিটিশ কেউ যদি ইউতে ভ্রমণ করতে যায়, ট্রাভেল করতে যায়, তার ক্ষেত্রে কি একই পলিসি অ্যাপ্লাই যেহেতু হচ্ছে? এখন আমাদের কোনো দেশের সাথে এরকম বাইল্যাটারাল কোনো চুক্তি হয় নাই, জি তো ফ্রি আমরা যেটা মুভমেন্ট। জানি যে আমরা এখন পর্যন্ত তারা হয়তো 90 ডেজ তো আমাদেরকে দেবেই, জি আমরা জানি। কিন্তু ব্রিটেন এমনি একটা জেনারেসলি সব ইউ কান্ট্রিকে তারা 180 দিন থাকার অনুমতি দিচ্ছে, কিন্তু কাজ করতে গেলে দেশে গিয়ে অ্যাপ্লাই করে ভিসা নিয়ে আসতে হবে। 180 ডেজ এর মধ্যে কি সে কাজের রাইটটা কি সে এখানে থাকবে? না, অটোমেটিক তাকে কাজের রাইটটা? তারা বলেছে যে এটা ইন কান্ট্রি সুইচ করা যাবে না, জি আউট অফ কান্ট্রি গিয়ে অ্যাপ্লাই করে আসতে হবে। দ্যাট মিন্স তাকে তার তার হোম কান্ট্রিতে আবার ব্যাক এবং করতে সেখানে হবে। কিন্তু এই যে তাদের জন্য কোনো আলাদা কোনো নিয়ম নাই। জি এখন যে স্কিল ওয়ার্কারের যে রিকোয়ারমেন্ট, জি স্টুডেন্টের যে রিকোয়ারমেন্ট, সেম রিকোয়ারমেন্ট তাদেরকে স্যাটিসফাই করতে হবে। জি। এমন না যে তারা ইউরোপিয়ান ইউনিয়নে আছে বলে তারা কি বলে আগে যেটা ছিল তাদের- রাজা ভাই, যে অটোমেটিক সে কেউ একজন এই দেশে আসলো, আসার পরেই সে এনআইতে অ্যাপ্লাই করে দিল, ইভেন উইদাউট, আমরা দেখেছি যে ইউ কান্ট্রি পিপলদের উইদাউট এনআইতেও কিন্তু কাজ করেছে। জি, তো সেই ক্ষেত্রে তাহলে এখন ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্স হচ্ছে তাকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে। ঠিক বাংলাদেশ থেকে যেভাবে একজনকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হয়, জি তাকেও ঠিক একইভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে। জি স্টুডেন্ট হিসাবে একই রকমভাবে ওরকম ইনকাম দেখি, ওইরকম মেনটেনেন্স ফান্ড দেখিয়ে আসতে হবে। দ্যাট মিনস হচ্ছে যে তারা এখন হচ্ছে জেনারেল ইমিগ্রেশন যে রুলটা আমরা যেটাকে জি। বলি, সেই জেনারেল ইমিগ্রেশন রুলের আন্ডারে তারা গাইডেড হবে। জি, আরেকটা বিষয় রাজা ভাই, যেটা হচ্ছে কোনো একটা জায়গায় ছোট একটা ইয়ে দেখা গেলো যে তাদের কোনো পাসপোর্টের মেয়াদ টাইপের বা কোনো বিষয় আছে যে 6 মান্থসের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের, বা যদি এর চেয়ে কম মেয়াদ থাকে না, এরকম? এটা যেহেতু আগেও কোনো রিকোয়ারমেন্ট ছিল না, জি যেহেতু ভিসাটা পাসপোর্টে দেওয়া হয় না, জি তো এটা নিয়ে আসলে কোনো বড় সমস্যা হবে না। পাসপোর্ট যে কোনো সময় রিনিউ করে নেওয়া সম্ভব, জি। এদেশ থেকে করা সম্ভব। আর যারা অলরেডি, আমরা যেটা জানি যে 31 ডিসেম্বরের মধ্যে একটা ডেডলাইন ছিল, তো এই ডেডলাইনের মধ্যে অনেকে নতুন করে এসেছেন, বা যারা আগে আছে যাদের যারা এসে pre-settle গেছেন status- তাদের 30 জুন পর্যন্ত সময় আছে জি। রিসেটেল কিংবা সেটেল স্ট্যাটাস নেওয়ার জন্য। তা তাদের ক্ষেত্রে তো যে আপনি যে নতুন রুল বললেন যে 180 ডেজে তাদের তো ট্রাভেল করা বা অন্য কোনো না, বিষয়ে তারা তো আর এই 180 ডেজের মধ্যে পড়ছে না, যদি না তারা সেটেল বা প্রি সেটেল Stress স্ট্যাটাস না অ্যাপ্লাই করেন। করে। যদি তারা না করে, জি তাহলে এই প্রবলেমে তারা পড়তে পারে। জি এইটাতে আপনার ইম্প্যাক্টটা কি হচ্ছে আমাদের? আমরা যে বিষয়ে দীর্ঘ সময় ধরে 4 বছর ধরে ডিবেট হলো যে আমরা এই ফ্রি মুভমেন্ট যেটাকে আমরা ক্যাপ করে ফ্রি দিলাম এখন। মুভমেন্টও তো আর তো থাকছে না, জি ফ্রি মুভমেন্ট থাকছে না। আর ওয়ার্কার্সের ক্ষেত্রে সবাই
একই কাতারে দাঁড়াচ্ছে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে। জি তবে আমরা যেটা জানি যে 2021 বা 22 থেকে সিজনাল ওয়ার্কার বলে একটা স্কিম চালু হবে, জি যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকেই সবচেয়ে বেশি ওয়ার্কার আসবে জি দেশের মাঠে কাজ করার জন্যে। ফার্মগুলোতে কাজ করার জন্য কিন্তু নরমালি তারা সেখানে কাজ করেন। কিন্তু ওই লিস্টে বাংলাদেশিরা নাই। যদিও আমি জানি যে এখানে অনেকেই বাংলাদেশিরা কাউকে না কাউকে পয়সা দিয়ে নিজেদের নাম রেজিস্ট্রি করে রেখেছে। জি এখন কোথায় তারা নাম রেজিস্ট্রি করে রাখলো, কিভাবে রাখলো পয়সা দিয়ে, এটা নিয়ে আমার বোধগম্য, আমার কোনো ধারণা নাই। কিন্তু আমি জানি জি যে অনেক বাঙালিরা নাকি আমাকে বলেছে যে তারা ওই স্কিমে যাবে বলে তারা 250 পাউন্ড 300 পাউন্ড দিয়ে নাম রেজিস্ট্রি করে অলরেডি রেজিস্ট্রেশন রেখেছে। করেছে, যেটা আগে থেকে ছিল। জি কিন্তু কথা এরকম বলছেন, কিন্তু আসলে কোনো আমরা রেজিস্ট্রেশন শুনে স্কিম নেই। নাই। রাজা ভাই, আমরা আলোচনা কন্টিনিউ করব, আমরা একটু দুই একজন কল নিয়ে নিচ্ছি, তারপর আমরা আবার শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সাধারণত আপনাদেরই বিভিন্ন প্রশ্ন, অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন সংক্রান্ত প্রশ্ন এবং প্রশ্নের জবাব দিয়ে থাকি। আমরা সরাসরি চলে যাব আমাদের দর্শকদের মাঝে। আজকে যারা আছেন, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা কল করবেন অবশ্যই আপনাদের টিভি ভলিউমটা ডাউন করবেন এবং সরাসরি স্টুডিওতে কনসেন্ট্রেট করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম কলারের কাছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু ইউ এজ ওয়েল। কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আমি প্রশ্ন হইল, আমি যে আমার ওয়াইফর ফ্যামিলি ভিসার লাগি অ্যাপ্লাই করছিলাম আর কি, যে এক্সটেনশনের লাগি। জি জি এখন নভেম্বরের 24 তারিখ তারা আমার ইমেইল দিয়া জানাইছে যে আমার অ্যাপ্লিকেশন গ্রান্ট করছে এন্ড বায়োমেট্রিক কার্ড তারা নেক্সট 10 days এর ভিতরে পাঠিয়ে দিব। জি। বাট স্টিল আমি এখনো বায়োমেট্রিক কার্ড পাইছি না। কতদিন হলো? নভেম্বর, ইমেইল করছি নভেম্বরের 24 তারিখ থেকে তারা জানাইছে যে 10 days না 20 days। জি 20 days গিয়া আছে অলরেডি। আর জি একটা নাম্বার আছে, বাট নাম্বার ফোন করলে কয় নাম্বার ইজ নট ইন ইউজ। জি ভাইয়া। তো ওটাতে আমি জানতাম চাইলাম আর কি যে কিতা সমস্যা। এটা হতে পারে তারা, আপনি জানেন যে তাদের কোভিড-19 কারণে অনেকে বাসায় বসে কাজ করছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে অনেক স্লো। তো আপনি আরেকবার যোগাযোগ করেন, যদি না হয় তবে ওদের একটা কমপ্লেন হাব আছে, কমপ্লেন হাবে ইমেল করে পাঠান। ইমেল করে দেখবেন আপনি ইজিলি একটা এক সপ্তাহের মধ্যে একটা জবাব পাবেন এবং 2 weeks-এর মধ্যে আশা করা যায় আপনার বায়োমেট্রিক চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। জি, আপনার প্রশ্নটা করুন। জি, আমি জানতে চাচ্ছি, বাইশা সাহেব বললেন যে 30 জুন পর্যন্ত আপনার প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করা যাবে। জি এইটা ঠিক আছে। আর আমি জানতাম চাচ্ছি যে এইটার সাথে 30 জুন পর্যন্ত আপনার, আমি ইটালিয়ান আমার ড্রাইভিং লাইসেন্স, জি ওইটা কি চেঞ্জ করা লাগে ওই দেশে চালাইতে হইলে? ওই দেশের আইনে ওইটা কি 30 জুন পর্যন্ত চেঞ্জ করার সময় আছে কি 31 ডিসেম্বর চলে গেল? এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। ভাইয়া, ড্রাইভিং লাইসেন্সের সাথে ইমিগ্রেশনের এটার কোনো সম্পর্ক নাই। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডিভিএলএতে লিখতে হবে, লিখে বলতে হবে। কারণ আপনি জানেন অনেকের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়েও তারা একটা সার্টেন টাইম তারা কিন্তু ড্রাইভ করতে পারে। তো আপনাকে তাদের কাছে লিখে বলতে হবে যে তারা আপনাকে অ্যালাউ করবে কি না, এটার বদলে আপনি আপনি ইউকে একটা লাইসেন্স আপনি নিতে পারেন কি পারেন না। এটার সাথে কিন্তু মনে রাখবেন, ইউর সাথে এই ড্রাইভিং লাইসেন্সের সাথে কিন্তু আপনার ইমিগ্রেশনের কোনো সম্পর্ক না, এটা সম্পূর্ণ আলাদা। কারণ এমন হতে পারে আপনার কাছে হয়তো একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা হয়তো ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে থাকতে পারে। তো এটার জন্য আপনাকে ডিসিশনটা দেবে ডিভিএলএ, ওদের কাছে আপনাকে লিখতে হবে। কলার, জি আপনার কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি না, থ্যাংক ইউ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভালো আছেন আপনারা? জি, আমরা আছি ভালো, আপনারা আছেন ভালো? ভালো, মোটামুটি আল্লাহর দয়ায় ভালো আছি। আপনাদের জন্য দোয়া, যদি ভালো আছেন আপনারা জি। আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া, আমি আমার ওয়াইফের জন্য এপ্রিলে অ্যাপ্লিকেশন করব,
5 ইয়ার উঠে আর কি 1 এক্সটেনশন হয়ে গেছে, আরেকটা এক্সটেনশন রয়েছে মানে ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য অ্যাপ্লিকেশন করবো। বাট এখন হচ্ছে কি আমি ফার্লোতে চলে গেছি, আমার আগে ইনকাম আছিল অনেক, এখন 150 করে আমার দিতেছে উইকলি ফার্লো, এবং আমার ওয়াইফের 893 পাউন্ড 20 পেন্স মান্থলি ইনকাম। এটাই আমাদের সেফ সাইডে আছে না কোনো যে আছে, আপনারা একটু আমার মেনশন করে দিবেন। ভাইয়া প্রথম কথা হচ্ছে যে আপনার জি, স্যার। ফার্লো হলেও এই মেনটেন্যান্সের পারপাসে আপনার যেটা অ্যাকচুয়াল গ্রস ইনকাম যেটা হওয়া উচিত ছিল সেটা কি তারা ধরবে? আর জি। আপনি হিসেব করে দেখেন আপনার যে অ্যাকচুয়াল স্যালারিটা সেটা প্লাস আপনার ওয়াইফের স্যালারি দুটো মিলিয়ে আপনার 18,600 হয় কিনা, যদি হয় তাহলে পারবে না। এখন কথা হচ্ছে আমি পাচ্ছি 150 করে উইকলি। ভাইয়া আপনি কত পাচ্ছেন এটা হিসেব না, হিসেব জি। হচ্ছে আপনার স্যালারিটা কত ছিল। আমার স্যালারিটা ছিল আগে ছিল 24 ঘন্টা কাম ছিল, 240 ছিল আমার হ্যাঁ, তো weekly income। 240 আপনি 80% আপনার পাওয়ার কথা। জি হ্যাঁ, তো 240 যদি আপনি 80% পান তাহলে আপনি কি করে আপনার বেতন হয় 160, 240 80 তো আরো অনেক বেশি হবে ভাইয়া। বেশি হওয়ার কথা ছিল, তারপরে এই লকডাউনের সময় আমাদেরকে আওয়ার কমাইয়া দিছে, মিনিমাম আওয়ার নিয়ে দিছে 14 ঘন্টার পে। কিন্তু এইটা কিন্তু আপনি আপনার মালিকের সাথে আপনাকে বুঝতে হবে, কারণ আপনাকে এইভাবে তার আওয়ার কমানোর তার কিন্তু রাইট আপনার ছিল না। তো যাই হোক আর কি, আপনার মূল যে স্যালারি হওয়ার কথা সেই স্যালারিটাই তারা গণ্য করবে। যদি আপনি 240 পাউন্ড বা 250 পাউন্ড যদি আপনার বেতন হয়ে থাকে, সেই 250 পাউন্ডই আপনি হিসেব করবেন যে 52 সপ্তাহে কত হয়, এবং সেটার সাথে আপনার ওয়াইফের বেতন হিসাব করে দেখবেন 18,600 আপনার হয় কিনা। আমাদের তো মান্থলি এখন হইতেছে আপনার আমি ইনপার্সেল ক্রেডিট অ্যাপ্লিকেশন করি পাই, বুঝছেন নি? বাট এখন তারা মান্থলি করতেছে 1600 থেকে 1600 1650 এরকম তারা করতেছে। তুমি তো ইনকাম করতেছো মান্থলি। না, এটা তো হচ্ছে আপনার নেট ইনকাম, আপনি জি। আপনার গ্রস ইনকাম দেখবেন, আপনার Gross ফার্লো income। নয়, আপনার ফুল ইনকাম কত, সেই ফুল ইনকামের পরে হিসাব করে দেখেন আপনার 18,600 হয় কিনা। ইনশাআল্লাহ এগুলো হয় 18,600 হয়। জি ইনশাআল্লাহ, তাহলে কোনো অসুবিধা নাই। বারেস্টার সাহেব আরেকটা জিনিস কথা, আমার ওয়াইফের কাজ ছিল না, কন্টিনিউ ছিল না, গত অক্টোবর থেকে আবার কাজ স্টার্ট করছে। হ্যাঁ, ওনার 6 মাস কাজ থাকলে চলবে, অ্যাপ্লিকেশনের আগে 6 মাস কাজ থাকলে এটা হবে। আর তারা বুঝবে যে ফার্লোর কারণে অনেকেরই কাজের প্রবলেম হয়েছে। বা আপনি যদি এপ্রিলে অ্যাপ্লাই করবেন, আপনি যদি নভেম্বর থেকে বা অক্টোবর থেকে কাজ থাকে তাহলে নভেম্বর থেকে ইনশাআল্লাহ প্রবলেম অক্টোবর হবে। থেকে কাজ আছে। জি ইনশাআল্লাহ, তাহলে প্রবলেম হবে না। আর আমার এই সপ্তাহ করতে পারবেন না, চূড়া একটুটা কষ্ট করি। 893 আর 150 দিয়ে আমি উইকলি করি, আমার এগুলা খাবার সেফ সাইটে আমি আছি নাকি। ভাইয়া আপনি আমাকে নেট ইনকামের ফিগার দিচ্ছেন, Net নেট income, ইনকাম yes, sir. নেট ইনকামের ফিগারের পরে এটা ক্যালকুলেট করে না, এটা গ্রস Okay. ইনকামের ফিগার দিয়ে করে। আপনাকে Gross- বলতে হবে ফার্লো ছাড়া আপনার ইনকাম কত, আপনার ওয়াইফের ট্যাক্সের আগে ইনকাম কত, এই দুটো যোগ করে দেখেন। 906 পাউন্ড। হ্যাঁ, 906 পাউন্ড। আর আপনার ট্যাক্সের আগে ইনকাম কত ফার্লোর আগে? 220 পাউন্ড ধরে। হ্যাঁ, 220 পাউন্ড যদি হয় 52 সপ্তাহে, তবে কত হয় একটুটা কষ্ট করে বারেস্টার সাহেব আমার। ভাই? আমার কাছে তো ক্যালকুলেটর নাই, তোমার কাছে ক্যালকুলেটর আছে? জি না ভাইয়া, আমাদের কাছে তো ক্যালকুলেটর এই মুহূর্তে নাই। তো আমার কাছে But- ধারণা আপনার 220 করে হলে আপনার 12,000 হবে, এবং আপনার ওয়াইফে যেটা আপনি বলছেন 900 করে হচ্ছে, এটা তাহলে কি হবে 8 9 8 12 দুজনকে মিলে হয়ে যাচ্ছে। আমাদের দুজনের মিলে আপনার প্রায় 20,000-এর কাছাকাছি ইনকাম হয়ে যাচ্ছে। জি জি স্যার, জি 20,000 কাছাকাছি হয়ে যায়। জি তাহলে আমি সেফ সাইটে আছি। ইনশাল্লাহ। ওকে ভাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজা ভাই। যে বিষয়টা আমরা আগে আলোচনা করতাম এই ধরনের প্রশ্নতে, সেটা হচ্ছে যে কেউ একজন এরকম ফার্লোতে তার জব কাট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের আরো 6 মাস দেখানোর পরে প্রিভিয়াসলি বিহাইন্ডে 6 মাস যাওয়া। দেখেন, আমার কথা হচ্ছে, আমার যেটা জানতে ইচ্ছা করছে তার আবার কমিয়েছে, জি। কিন্তু এটা কি ইনল্যান্ড রেভিনিউ কি জানানো কি হয়েছে, নাকি তার মালিক ঠিকই তার পুরোটা বেতনটাই তিনি এটা তো আমরা জানি যে এরকম অনেকখানি হচ্ছে। এটা কিন্তু আমরা জানি যে এটার ভিতরে চরম দুর্নীতি চলছে। জি। আমরা এর আগেও কিন্তু প্রতিবাদ করেছিলাম, জি। এখন আমরা করি, কারণ এখানে ঠিক সাথে সাথে ওই সময়ে যেখানে বেতনটা দিচ্ছে গভর্নমেন্ট, জি। সেখানে তোমার আওয়ার তো কাট করার কোনো কাট করার আসলে রিজনেবল মনে হচ্ছে না।
তো এরকম আমরা তো অনেক কমপ্লেন অনেক সময় শুনি, সেই ক্ষেত্রে আপনার কি সাজেশন যে এই ভাই যে ফোন করলেন Complain এখন করা উচিত। ওনার তো কমপ্লেন করলে ওনার যদি আবার জব চলে যায় তখন তো উনি না একটা প্রবলেমে পড়বেন। ওনার জবটা কেন যাবে, তাতে গেলে মালিকেরই তো ফ্রড করার জন্য মালিকেরই তো প্রবলেম হবে। সবচেয়ে বড় কথা মালিকের কি তো প্রবলেম পরে হবে, মুজাহিদ, কিন্তু এই ভদ্রলোক তো যে আমাদের এক্সটেনশন প্রবলেমটা করতে কি, পারবে না। আমাদের প্রবলেমটা কি মুজাহিদ, জি, যে আমরা কখনো অন্যায়ের প্রতিবাদটা করি না। এটা তো মিউচুয়াল। এখন যদি আমরা ভাই যদি প্রতিবাদটা না করি, বেশি ইয়ে করে তাহলে ভাইয়ের জব যদি চলে গেল না সেক্ষেত্রে কি ভাইয়ের হবে? জব যদি তার চলেও যায়, জি তো সেক্ষেত্রে যদি সে এক্সপ্লেন করে জি এবং এই কারণে সে জব পেতে পারছে না, আই এম শিওর তারা হিউম্যান রাইটসের গ্রাউন্ডে তারা কিন্তু কনসিডার করবে। জি অনেক এখানে অনেক হোম অফিস এইসব এই ব্যাপারে অনেক কিন্তু নমনীয় ভাব দেখিয়েছে বা আমরা দেখতে পাচ্ছি। জি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনাকে 24 ঘন্টা থেকে কমিয়ে 12-13 ঘন্টা কমানোটা মোটেই মানে যুক্তিযুক্ত না। যুক্তিযুক্ত হচ্ছে না। আমরা আবার চলে আছি আমাদের দর্শকদের মাঝে। আমাদের এই মুহূর্তে লাইনে কে আছেন? হ্যালো কলার, কলার শুনতে পাচ্ছেন? হ্যালো, জি সালামালাইকুম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি আহ, আমি ধরেন এখানে মানে ন্যাশনালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, জি বুঝছেন? জি তো আমি ধরেন ন্যাশনালাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আমার মানে সেটেলমেন্ট স্ট্যাটাসের 1 বছর পরে আমি অ্যাপ্লাই করলাম, বুঝছেন? জি তো আমি শুনেছি যে আমি ধরেন যেই তারিখে অ্যাপ্লাই করছি আজ থেকে 5 বছর আগে এই ডেটে আমাকে ইউকেতে থাকতে হবে, এটা কতখানি সঠিক? জি রাজা ভাই, আপনার আর কোনো কথা ভাইয়া? জি না, আর কোনো কথা না। জি। যে আপনি কি মানে আপনার কি প্রবলেম, আপনি কি 5 বছর আগে দেশে ছিলেন না? আমি 7 বছর আগে এই দেশে এসেছি। আচ্ছা, তারপরে? তো তারপরে আমি এখানে সেটেলমেন্ট স্ট্যাটাস করেছি। জি সেটেলমেন্ট স্ট্যাটাস আমার 1 বছর 1.5 বছর হয়ে গেছে। জি বুঝতে পেরেছি, এগুলো আমি বুঝতে পেরেছি। তো এখন আপনার কি প্রবলেম হচ্ছে, তারা শুধুমাত্র দেখবে আপনার লাস্ট 5 ইয়ারে আপনি 450 দিনের বেশি বাইরে ছিলেন কিনা। না না, আমি কখনো 450 দিনের বেশি বাইরে থাকি নাই। 4 সপ্তাহের উপর আমি দেশের বাইরে থাকি নাই কখনো। তাহলে তো আপনার এনি টেনশন নাই। না, আমি এটা কি ধরেন আমি যে ডেটে অ্যাপ্লাই করছি, ধরেন ডিসেম্বরে, এখন 30 তারিখে অ্যাপ্লাই করছি। লাস্ট 5 বছর আগে ডিসেম্বরে 30 তারিখে কি আমাকে এই দেশে থাকতে হবে? না, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। থ্যাংক ইউ ভাইয়া, এই জিনিসটা আমি শুনেছি, তাই আমি তো অ্যাপ্লাই করেছি। যার জন্য মানে এক সলিসিটার মানে আমি এরকমই শুনেছি যে 5 বছর আগে এই ডেটে আমাকে ইউকেতে থাকতে হবে, কারণ আমি তো দেশে গিয়েছিলাম 5 বছর আগে ওই সময় 4 সপ্তাহের জন্য মাত্র, জি। বুঝছেন? ওরা যেটা করে, ওরা একটা 10 ইয়ার ক্যারেক্টার চেকিং করে। এই 10 ইয়ার ক্যারেক্টার চেকিং এটা কখনো বলে নাই যে স্টার্টিং 5 বছরের থেকে ওই দিন কি আপনার থাকতে হবে, এমন কোনো কথা নেই। এটা হচ্ছে পুরা 5 বছর আপনি রেসিডেন্ট ছিলেন কিনা। হ্যাঁ, আমার 5 বছর রেসিডেন্স কন্টিনিউ আছে, আর আমি কোনোদিনই এই বছরের 4 সপ্তাহ বেশি দেশের বাইরে জি থাকি নাই, জি বুঝছেন? ওকে তো আর আমি 460 দিনের বেশিও 5 বছরের ভিতরে কখনো থাকিনি। জি তো আমার ওগুলির কোনো সমস্যা নাই, কিন্তু জি। আমি শুধু এটি জানতে চাইছিলাম যে আমি যেদিন অ্যাপ্লাই করছি 5 বছর আগে এই দিনে আমাকে ইউকেতে থাকতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? না, নাই। আচ্ছা, থ্যাংক ইউ। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু ইউ এভরিওয়ান। ভাইয়া, আমি 2009 এ এখানে এসেছি স্টুডেন্ট ভিসায়। জি ভাইয়া। দেন 2010 এ আমার ওয়াইফ আমাকে জয়েন করে ডিপেন্ডেন্ট হিসেবে। দেন আমার টিয়ার 4 ভিসা প্রায় 6-7 বছর ছিলাম। তারপর আমি টিয়ার 1 গ্রাজুয়েট এন্টারপ্রেনিউরে ছিলাম। এরপর এন্টারপ্রেনিউর ভিসায় ছিলাম। এর মাঝে আমার 10 ইয়ার্স হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আইএলআর অ্যাপ্লাই করলাম। আইএলআরও হয়ে গেল। কিন্তু আইএলআর যখন আমার হয়েছে, ঠিক তখন আমার ওয়াইফেরও 10 ইয়ার্স হয়ে কন্টিনিউ হয়ে কমপ্লিট হলো। তারপর আমার ওয়াইফ 10 ইয়ার্স রুটে অ্যাপ্লাই করলো এখন আইএলআর জন্য। আমরা ওয়েট করতেছি। এর ফাঁকে আমি আমার ন্যাচারালাইজেশন হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফের যদি আইএলআর হয়, তাহলে কি ওনাকে কি 1 বছর ওয়েট করতে হবে কি? জি না, ওনাকে ওয়েট করতে হবে না। ওনার যেহেতু হাজবেন্ড ব্রিটিশ, উনি আইএলআর হওয়ার পরের দিনই উনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, আমার ওয়াইফ আমার যখন টিআর 1 ভিসা ছিল তখন আমার ওয়াইফও ডিপেন্ডেন্ট ছিল।
যখন আমার আইএলআর হয়ে যায়, আমি আমার ওয়াইফের ভিসা আরো 1-1.5 বছর ছিল। হ্যাঁ বলেন জি। ভাই, আপনার প্রশ্নটা কি? ওনাকে মনে হয় হারিয়ে কলার ফেলেছে। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি আম, ফিরোজ ভাই, আপনি প্রায় জাস্ট একটু ব্রিফিং আমি আমার যেটা মনে মনে হচ্ছে উনি হয়তো বলতে চাচ্ছেন যে উনার আসলে কোথাও ওয়াইফের কোথাও কোনো ওভার স্টে হয়েছে কিনা আমরা জানি না, বাট এটা কিন্তু 10 ইয়ার গুড ক্যারেক্টার চেকিংয়ে হয়তো এটা আসবে যদি ওনার এরকম কোনো ইস্যু থেকে থাকে। বাট ওনার ওয়াইফ আইএলআর পাওয়ার পরপরই অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু তার হাজব্যান্ড হচ্ছে ব্রিটিশ, তার 1 ইয়ার ওয়েট করার দরকার নাই। জি উনি উনি তো পাসপোর্ট এখনো নেন নাই, বাট ন্যাচারালাইজেশন বললো হয়ে গেছে। হয়ে গেছে। তার মানে দ্যাট মিন্স লাইক ব্রিটিশ হয়ে গেছে জি উনি। জি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। আমরা আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার টু ইউ। জি ভাইয়া। যে আপনারা তো শুধু ইমিগ্রেশনের কোয়েকশন পাইতেছেন, আমার কাছে একটা ভিন্ন ধর্মী কোয়েকশন। জি 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 ইউ উইল বি হ্যাপি ভাইয়া। ব্যারিস্টার সাহেব জি এটার উপরে একটু হাইলাইট করে আর কি। জি আমরা হ্যাপি হবে, বলেন। জি, আমার ছেলের একটা ওয়েডিং ছিল লাস্ট ইয়ার জুনে। জি। ওয়েডিং ভেন্যু হায়ার করছিলাম আমরা। জি ওই ভেন্যুতে আমরা লাস্ট ইয়ার জুনের একটা ডেট ছিল, ওই জি 2000 পাউন্ড আমরা ডিপোজিট দিছিলাম। জি তো এরপরে জুনে তো প্যান্ডামিকের জন্য সবকিছু বন্ধ করতে পারলো না, তখন বেনু আমাদেরকে আরেকটা ডেট চয়েস করার জন্য বলছিল। জি ওরাই দিছিল আমাদেরকে সেপ্টেম্বরে একটা ডেট। জি তখন সেপ্টেম্বরে ওরা বললো যে না, আমাদের পারমিশন নাই, আমরা করতে পারবো না, তোমরা আরো। আমরা বললাম যে না, আর আমরা ওয়েট করতে পারবো না, আমরা এখন আর বড় আকারে করবো না, ছোট আকারেই করে নিব, তুমি আমাদের ডিপোজিট ফেরত দিয়ে দাও। জি তো ওই ভেন্যুটা আজ পর্যন্ত আমাদের ডিপোজিট দেয় নাই। আমরা তার সাথে ডাইরেক্টলি অনেক কমিউনিকেশন করছি, করার পরে এখন সে বলতেছে যে সে নাকি আমাদের এই 2000 পাউন্ড থেকে 600 পাউন্ড কেটে রাখবে, এটা নাকি তার অ্যাডমিনিস্ট্রেশন ফি। কিন্তু ওইটা ওই যে আমাদের সাথে যে এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টের মধ্যে এরকম কোনো কিছু লেখা নাই, শুধুমাত্র একটা ডিপোজিটের ফর্ম দিছে যে সে যে ডিপোজিট পাইছে। জি তো ভাইয়া। আমরা চাইছিলাম যে প্রথমে তার সাথেই ডাইরেক্ট কমিউনিকেশন হয়েছিল, এখন সে আমাদেরকে সলিসিটার দিয়েও সেম জিনিস এই চিঠির মধ্যে বলিয়া দিছে যে সে 600 পাউন্ড আমাদের কাছ থেকে কাটিয়ে রাখবে। তো আমরা এখন অ্যাপ্রোচ করতেছি আমরা ডেবিট কার্ডের ব্যাংকের মারফতে, যে ব্যাংক আমাদের পয়সা ফেরত আনিয়ে দেওয়ার জন্য। এখন পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাই নাই। এখন এটা কি করতে পারি বা কি হইতে পারে? যেটা হবে ভাইয়া, আপনি অবশ্যই এখানে তার কাছে আপনার ডিপোজিটের মানি ফিরে পেতে পারেন। আপনার ওদের সাথে যে টার্মস অ্যান্ড কন্ডিশন হয়েছিল, কন্ট্রাক্টের দিকে আপনি দেখেন, কন্ট্রাক্টে কি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জের কথা বলা হয়েছে কি না। যদি বলা না হয়ে থাকে তাহলে তো সে এটা চাইতে পারে না। তো আপনি তাদেরকে, ওরা যেরকম সলিসিটার লাগিয়েছে আপনিও সলিসিটার দিয়ে তাদেরকে আপনি রেসপন্ড করেন, আপনি বলেন যে চুক্তি অনুযায়ী যেহেতু চুক্তিটা আর কারোরই পক্ষে এটা নিয়ে কন্ট্রাক্টটা নিয়ে সামনে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে কী করতে হবে, চুক্তিটা না হলে পার্টিরা যে যেখানে ছিল বিফোর সেই স্থানে তাদেরকে রেস্টোর করতে হবে, অর্থাৎ আপনার 2000 পাউন্ড আপনার কাছে ফেরত যাবে। এবং তারাও যেহেতু তাদের আসলেই কোনো কষ্ট হয় নাই, তারা যদি আপনাকে 600 পাউন্ড চাইতে চায় তাহলে তাদেরকে দেখাতে হবে যে আপনার এই কন্ট্রাক্টের উপরে বেস করে তারা সামথিং তারা করেছে, যেটা করতে গিয়ে তারা একটা কস্ট ইনকার করেছে। এরকম যদি কোনো বিল তারা আপনাকে না দেখাতে পারে যে আপনার কন্ট্রাক্টটা ফুলফিল করতে গিয়ে তাদের একটা কস্ট ইনকার হয়েছে, তারা কিন্তু আসলে কোনো পয়সা এখানে কেটে রাখতে পারে না, আনলেস এইটা তাদের কন্ট্রাক্টে বলা হয়ে থাকে যে ইন দ্য ইভেন্ট অফ এনি ক্যান্সেলেশন দ্যাট পার্সেন্টেজ উইল বি দ্যাট অ্যামাউন্ট উইল বি ডিডাক্টেড। এর জন্য আপনি আপনার কন্ট্রাক্টটা স্টাডি করেন, কন্ট্রাক্ট স্টাডি করে একজন না, সলিসিটর কন্ট্রাক্ট তো নাই, কন্ট্রাক্টের মধ্যে কিছুই বলে নাই। কন্ট্রাক্টের মধ্যে যদি কিছু না বলে আপনি চুক্তিটা স্টাডি করেন এবং চুক্তিটা নিয়ে আমরা যদি এখানে সলিসিটার এমপ্লয় করি, তাইলে যদি আমরা উইন করি তাইলে কি সলিসিটারের কষ্ট আমরা ওর কাছ থেকে আদায় করতে পারবো কিনা? আপনি যদি সিভিল কোর্টে তো আপনি যাবেন, আপনি কাউন্টি কোর্টে যাবেন, কাউন্টি কোর্টে গেলে যদি তারা আপনাকে কস্ট
দেয় তাহলে কস্ট দিলে তো অবশ্যই আপনি আপনার লিগ্যাল কস্টও আনতে পারবেন, কিন্তু যেটা হবে আপনি যদি আপনার সলিসিটরকে দিয়ে আগে একটা প্রি অ্যাকশন প্রোটোকল বা একটা নোটিশ জারি করেন, আগে দেখেন সেই নোটিশ জারি করার পরে, কারণ আমরা দেখেছি যে সিভিল ডিসপিউটের প্রায় অর্ধেকই এরকম ছোটোখাটো মামলাটা তারা কিন্তু বাইরে আউটসাইড তারা কিন্তু সেটেল করে ফেলে। তো আমার মনে হয় আপনি সলিসিটরকে দিয়ে আমি যে কথাগুলো বললাম এগুলো দিয়ে, যে তোমার কন্ট্রাক্টে কোথাও এরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জের কথা বলা হয়নি, আর তুমি আমাদেরকে দেখাও যে তুমি তুমি হ্যাঁ, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি একটা বিয়ের পার্টির আয়োজন করবেন, আমি হয়তো সে আয়োজনের জন্য যেটা বলে শপিং টপিং করে ফেলেছি, তাহলে আমার একটা কষ্ট হয়েছে। তো এরকম যদি সে কোনো কস্ট না দেখাতে পারে তাহলে সে কিন্তু এটাকে সেট আপ করতে পারবে না। জি, রাজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আমাদের কলার উনি আমাদের বক্তব্য থেকে উপকৃত হবেন, গাইডেড হবেন। ওয়ান অ্যান্ড অনলি আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি যে কেয়ার সলিসিটরের প্রিন্সিপাল দায়িত্বরত আছেন, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর। আমরা চলে যাব আমাদের গেস্টের কাছে। এর আগে আমরা যে কথাটা আবারও বলছিলাম যে এনটিবি ইউরোপ দীর্ঘদিন ধরেই গত 2020 সাল ধরে আপনাদেরকে কোভিড-19 সংক্রান্ত বিভিন্ন ধরনের সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম চালু করে আসছেন, এবং আমরা যারা প্রোগ্রাম রান করছি আমরাও আমাদের প্রতিটি প্রোগ্রামেই আপনাদেরকে কোভিড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপডেট করছি। আমরা আশা করব আপনারা অবশ্যই গভর্নমেন্ট যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অবশ্যই পালন করবেন, কারণ গতকালকে বিবিসির একটা নিউজে একজন ডক্টর বলেছিলেন যে সচেতনতার আসলেই কোনো বিকল্প নাই, বিশেষ করে মাস্ক কেউ যদি না পরেন তাহলে বলছে যে হি ইজ হ্যাভিং হিজ ব্লাড ইন হ্যান্ড, তার মানে হচ্ছে যে আপনি আপনার নিজস্ব লাইফকে একটা থ্রেটের মধ্যে রাখছেন। এ ধরনের অনেক অনেক বিষয়, অনেক সচেতনতা আমরা আপনাদেরকে বলছি। আমরা আশা করব আপনারা অবশ্যই সচেতন থাকবেন, আপনারা নিজেরা সেফ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও যেন সুস্থ এবং সেফ থাকতে পারি। এই আশা রেখে আমরা আবার আমাদের প্রোগ্রামে ব্যাক করছি। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রাজা ভাই, আপডেট নিয়ে আমরা আপডেট করার আগে একটা ছোট একটা দুঃসংবাদ দিই। জি, একজন ভদ্র মহিলা, অনেকেই হয়তো তাকে চেনেন না, কেউ হয়তো চিনবেন, সিন্ধু ম্যাগুয়ার, উনি সম্প্রতি পরলোক গমন করেছেন। উনি দীর্ঘদিন ধরে উনি বিভিন্ন ইমিগ্রেশন সংক্রান্ত বড় বড় অর্গানাইজেশনের সাথে উনি জড়িত ছিলেন, এবং সিন্ধু ম্যাগুয়ার ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিস, যেটা একসময় এদেশের সবচেয়ে বড় ইমিগ্রেশন আইএস যেটা ছিল, এবং সেখানকার উনি ম্যানেজার ছিলেন। এবং ইন্টারেস্টিংলি উনি কিন্তু আমাকে এই ইমিগ্রেশনের জবে উনি রিক্রুট করেছিলেন। আচ্ছা, জি। এবং ওই সময় আমি তখন মূলত ক্রিমিনাল লর প্রতি সবসময় আমার একটা দুর্বলতা ছিল, তখন আমি একজন তরুণ আইনজীবী হিসেবে ক্রিমিনাল ল ফিল্ডে কাজ করি, তখন আমি একটা গার্ডিয়ান পত্রিকায় বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করলাম। তো যদিও তখন ইমিগ্রেশন সম্পর্কে আমার তেমন বেশি অভিজ্ঞতা ছিল না, সিন্ধু ম্যাগুয়ার আমার ওভারঅল একাডেমিক রেজাল্ট ব্যাকগ্রাউন্ড দেখে উনি পছন্দ করেন এবং উনি বিশ্বাস করেন যে আমাকে নিলে ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিসে নিলে ওনাদের মানে আমি ঠিকমতো কাজ করতে পারবো। সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। হয়তো উনি সেদিনকে আমাকে না নিলে হয়তো আমার কোনোদিনই ইমিগ্রেশন প্র্যাকটিস হয়তো আসা হতো না, হয়তো বাকি জীবনটা আমি একজন ক্রিমিনাল লয়ার হিসেবেই আমি থাকতাম। মোটামুটি ভালো একটা ফার্মে আমি ছিলাম। যাই হোক, তার মৃত্যুতে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। উনি এই যে বললাম যে উনি কিন্তু পরবর্তীকালে যে ইআইএন ইলেকট্রিক ইমিগ্রেশন নেটওয়ার্ক বলে একটা নেটওয়ার্ক আসছে, যেটাতে যত ইমিগ্রেশনের কেস আছে, যত ইমিগ্রেশন সংক্রান্ত যত ওয়ার্ল্ড রিপোর্ট আছে সব কিছু সেখানে পাওয়া যায়। ইআইএন এর মেম্বারশিপ কিন্তু যে কোনো ইমিগ্রেশন লয়ার জন্য কিন্তু খুবই জরুরি। এটা কিন্তু খুব ব্যয়বহুল, 600 পাউন্ড করে মাসে নেয়, কিন্তু এটাতে গেলে সুবিধা হচ্ছে যে সব কিছু কিন্তু এখান থেকে বার করা যায়। যাই হোক আর কি, উনি এটার চিফ এক্সিকিউটিভ ছিলেন সর্বশেষ, উনি পরলোক গমন করেছেন। তো যাই হোক আর কি, ওনার শোক সন্তত পরিবার সবার প্রতি আমার সহানুভূতি রইল। উনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন, এটা আমি কামনা করি। আর একটা ছোট্ট আপডেট দেই, এই যে মাইগ্রেশন অ্যাডভাইজারি যে কমিটি, তারা কিন্তু এই 18,600 ব্যাপারে তারা গভর্নমেন্টকে এই ব্যাপারটা তারা রিকনসিডার করতে বলেছে। তারা বলেছে যে অনেক দিন তো হলো, অনেক তো পরীক্ষা করা হলো, এটা দিয়ে তো 8 বছর কতটুকু পজিটিভ এবং কতটুকু নেগেটিভ, এবং এটাকে আমরা জানি এর আগের একটা ইম্প্যাক্ট আমরা জানি যে 63%
অ্যাপ্লিকেশন কিন্তু কমে গিয়েছে। ডিউ টু 18,600 জি। তো এখন তারা বলেছে গভর্নমেন্টকে, এখন জানি না পোস্ট ব্রেক্সিট গভর্নমেন্ট কি ভাবছে, বাট এটা অ্যাটলিস্ট একটা পজিটিভ রিকমেন্ডেশন। মনে রাখতে হবে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি কিন্তু 18,600 রিকমেন্ড করেছিল। রেজা ভাই, আমরা প্যারালালি যে বিষয়টা দেখেছি যে আপনার কথার সাথে আরো যদি একটু মিলাই, সেটা হচ্ছে যে একজন ব্রিটিশ সিটিজেন উনি ওনার ওয়াইফকে বা ওনার স্পাউসকে ওনার ডিপেন্ডেন্টকে আনতে যাচ্ছেন, সেখানে কিন্তু 8,600 দেখানো হচ্ছে। বাট এট এ টাইম একজন ইউ সিটিজেন হু ইজ লিভিং, সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু একদম মিনিমাম কোন ধরনের মেইনটেনেন্স না দেখেই কিন্তু এই সিস্টেমটা ছিল, প্যারালালি ছিল এই যে যেটাকে আমরা বলি ফ্রি মুভমেন্টের জি। এটা ফলে এখানে তো বড়, যেমন একজন আইরিশ নাগরিকের তো কিছু দরকার নাই, একটা আইরিশ নাগরিকের এদেশে ততখানি অধিকার আছে যতটা একটা ব্রিটিশ নাগরিক আছে। এবং আজও যদি কোনো ব্রিটিশ নাগরিক আয়ারল্যান্ডে যায় সে কিন্তু একই অধিকার সে ভোগ করবে আইরিশ। বলে আমরা যে ইউ থেকে বেরিয়ে গেলেও মনে রাখতে হবে আয়ারল্যান্ডের সাথে আমাদের যে একটা কমন ট্রাভেল এরিয়া এবং যে কমন যেটা এটা কিন্তু থাকবে। এবং রাজা ভাই, যে আয়ারল্যান্ডের আইরিশ বর্ডার বা যে এই যে টার্মটা, এই টার্মটা সম্বন্ধে আমরা যেভাবে এভরি যে কোনো ডিবেটে আইরিশ বর্ডারটা আমার মনে হচ্ছে যে এই কারণেই তো উঠে এসেছে। এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আইরিশটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ফরচুনেট, যে তারা বা আমরাও যে ইউকে আয়ারল্যান্ডের সাথে যে টাইটা সেটাই তো কন্টিনিউ করতেছে ইরেসপেক্টিভ অফ ব্রেক্সিটের কারণে বের আসার কারণে। ইউনাইটেড কিংডমের অংশ ছিল, জি। সেখান থেকে তারা যখন স্বাধীন হলো তখন কি করলো, ব্রিটেন 6টা কাউন্ট্রিকে রেখে দিল, যেটা এখন নর্দার্ন আয়ারল্যান্ড বলে পরিচিত। এখনো আয়ারল্যান্ডে অনেকেই মনে করে যে এই নর্দার্ন আয়ারল্যান্ড মিলে বৃহত্তর আয়ারল্যান্ড হওয়া উচিত, ঠিক যেভাবে আমি মনে করি যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ নিয়ে বৃহত্তর বাংলাদেশ হয়ে যাওয়া উচিত। এবং এই যে আইরিশ সলিউশন, এটা কিন্তু আমি বলি যে আয়ারল্যান্ডের দুপাশে কিন্তু কোনো বর্ডার নেই। আমি কিন্তু নিজে গাড়িতে করে কিন্তু এপার ওপার করেছি, সেখানে কিন্তু কোনো বর্ডার নাই, তাই লেখা থাকে ওয়েলকাম টু নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলকাম টু জাস্ট একটা হয়তো যে কোনো একটা সিম্বল, একটা সাইন দেওয়া আছে, কোনো বর্ডার নাই। আমিও যেমন এটা আমি অ্যাডভোকেট করেছি এবং অনেকে প্রশংসা করেছে যে ওয়েস্ট বেঙ্গল, আসাম, বাংলাদেশের ভিতরে ঠিক এরকম থাকা উচিত। তো এই যে আইরিশ সলিউশন, এটা একটা বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের যে হিস্টোরিক্যাল যে সম্পর্ক আছে সেটা থাকবে। এখন আমাদের ওয়ারি হচ্ছে যে স্কটল্যান্ড কি করবে। স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার, জি, সে তো সবসময় আউটস্পোকেন যে অ্যাগেইন ফ্রিডমের ক্ষেত্রে, জি। সেটা কি আমি অতটুকু শিওর না যে আপনি হয়তো ডেফিনেটলি ইউ নো বেটার অ্যাবাউট দিস, যে এরকম লিগ্যাল কোনো ব্যারিয়ার আছে কিনা, যেহেতু একবার রেফারেন্ডাম হয়েছে। না, তারা যেটা হয়তো বলবে যে, যদিও আমি জানি যে যেটা বরিস বলতে চেষ্টা করছে যে এই পার্লামেন্টের জীবদ্দশাতে আরেকটা রেফারেন্ডাম হবে না, জি, কিন্তু পলিটিক্যাল যে তাদের যে ইয়ের জন্য তুমি নিজেই জানো যে যেটাই হোক না কেন বরিসকে নিয়ে মানুষের মনে যে একটা উন্মাদনা ছিল, একটা মোহ ছিল, এই কোভিড-19 ম্যানেজমেন্ট দেখে তারা কিন্তু অনেকটা চলে গেছে। অনেকে মনে করছে যে বরিস হয়তো বা পুরা পার্লামেন্টের টাইমটা হয়তো সে সার্ভাইভ করবে না। অনেকে মনে করছে যে কোভিড থেকে রিকভার করলে হয়তো বা বরিস একটা নেতৃত্বের হুমকির সম্মুখীন হবে। তো যাই হোক, রাজনীতি কিন্তু অনেক জটিল হচ্ছে। এই মাসেই কিন্তু মনে রাখতে হবে জো বাইডেন ক্ষমতায় আসছেন, ট্রাম্প চলে যাবেন। জানি না বিশ্বে কোন দিক থেকে হবে। চায়না এদিকে উঠে আসছে নতুন সুপার পাওয়ার হিসাবে। তো ফলে আমরা এখনো জানি না কোন দিকে যাচ্ছে, মধ্যপ্রাচ্য কোন দিকে যাচ্ছে, ভারত উপমহাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আমরা জানি না। রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করি যে ইন্টারন্যাশনালি যে পলিটিক্যাল বিষয় আছে সেই বিষয়টা নিয়ে একটু টাচ করার জন্য, যেটা আমাদের ইউকে ইমিগ্রেশন সাথে অনেকটাই রিলেটেড। আমরা এই পর্যায়ে চলে যাবো, আমরা কিছু কল নিব, আমরা কল নিয়ে আবারও ব্যাক করবো রেজা ভাই, আমরা কিছু আরো আপডেট নিব। আমরা চলে যাচ্ছি আমাদের কলারের কাছে। হ্যালো কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। সালামালাইকুম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট প্রশ্ন বিশ্ব সবার কাছে। জি। আমি হলো ইটালিয়ান সিটিজেন, আমার ওয়াইফ নিয়ে এখানে থাকি, আমাদের প্রি সেটেলমেন্ট আছে। জি। তো আমার মেয়ে আর মেয়ের হাজবেন্ড থাকে ইটালিতে। তো ওদের জন্য আমি
গত ডিসেম্বরের 20 তারিখে অ্যাপ্লাই করছি। তো আল্লাহ করে যদি ওদেরটা হয়ে যায়, তো ওরা কি এই ইসের আওতায় পড়বো কিনা, ওদের জন্য কি প্রি সেটেলমেন্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা, কিংবা ওরা কাগজ পাইবো কিনা? ভাইয়া যেটা হবে যে এই যেহেতু প্রশ্ন। আপনার আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে, আমি এখানে যে জব করি 40 আওয়ার মানে পার উইক, আমি কি বেনিফিটের অ্যাপ্লাই করতে পারবো কিনা? ভাইয়া বেনিফিটটা এটা ডিপেন্ড করে আপনার ইনকাম কত, তারপরে ইনকামের সিলিং এর পরে আপনি যেটা করবেন, আপনি নিকটস্থ জব সেন্টারে গিয়ে আপনি বলবেন এটা আপনার অ্যানুয়াল, এটা আপনার মান্থলি ইনকাম, এবং আপনি বলবেন আমি কোনো বেনিফিটের জন্য এলিজিবল কিনা। নর্মালি যদি আপনি 16,000 পাউন্ডের মতো ইয়ারলি ইনকাম হয়, তবে সাধারণত মানুষ কোনো ধরনের বেনিফিট পায় না, বা আপনি হয়তো কোনো না কোনো স্পেশাল বেনিফিট পেতে পারেন। তো আপনি দেখেন ওখানে গিয়ে হিসেব করে ওদেরকে বলেন যে আপনি কোনো বেনিফিটের জন্য এনটাইটেল কিনা। এটা আপনার সেকেন্ড প্রশ্নের উত্তর দিলাম। ফার্স্ট প্রশ্নের উত্তর হচ্ছে, যেহেতু আপনার মেয়ে এবং জামাই 31শে ডিসেম্বরের আগে অ্যাপ্লাই করেছেন, এবং যেহেতু তারা এখনও কোনো ডিসিশন পাননি, তাদের কেসটা এখনও ইইউ রেগুলেশন 2016 অনুযায়ী গভর্ন হবে, এবং তারা যদি এদেশে আসে, যখনই তারা আসুক না কেন, তারা কিন্তু প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজা ভাই, দুইটা সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের এই কলারের মতো অনেকেই 31শে জানুয়ারি ডিসেম্বরের মধ্যে প্রি সেটেল অ্যাপ্লাই করেছেন। এখন অনেকেই হয়তো সময় পান নাই যে তার ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। তারা তো জুলাই পর্যন্ত কি সময় পাবেন সে অ্যাপ্লিকেশন তারা করার মধ্যে জন্য? ডাইরেক্ট যারা ডিপেন্ডেন্টের জন্য, জি তারা সময় পাবেন, জি, ডাইরেক্ট ডিপেন্ডেন্ট। অনলি ডাইরেক্ট ডিপেন্ড। হোয়াট অ্যাবাউট দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, যেটা আমাদের আগে ছিল? উনার জামাই কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, জি, এবং উনার মেয়ে যদি, আমার ধারণা মেয়ে যদি ওভার 19 হয়ে যায়, জি, তো সেক্ষেত্রে মেয়ে যদি আনলেস শি ওয়াজ লিভিং আন্ডার দ্য সেম রুম, জি, মেয়েরও কিন্তু প্রবলেম হতে পারে। বাট তারা তো অ্যাপ্লিকেশনটা করেছে ডেডলাইনের আগে। বাট আগে করলেও যদি ওয়েদার অর নট শি ওয়াজ এ ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার, জি, কারণ এটা কিন্তু অটোমেটিক না, না, এটা সাবজেক্ট টু প্রুফ, জি। সাবজেক্ট টু প্রুফ। আরেকটা বিষয়, এবং একটা ব্যাপার যেটা আমি দেখলাম, যে আসলে এই সমস্ত অ্যাপ্লিকেশনের অনেক ক্ষেত্রেই কিন্তু One of suddenly করা হয়, কোনো রকম প্ল্যান ছাড়া। রিপ্রেজেন্টেটিভ হয়তো নেওয়া হয় না, জি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাডভাইস নেওয়া উচিত। জি, জি। যে ক্ষেত্রে আমরা, আপনি অবশ্যই আপনার অনেক ফাইল অ্যাপ্লিকেশন দেখেছেন যে ডিপেন্ডেন্সিটা নিয়েই তারা মেইনলি কনসার্ন থাকেন, এবং এটা প্রুভ করাটাই টাফ হয়। ইনফ্যাক্ট সোমবারই আমার বার্মিংহামে একটা অ্যাপিল আসছে, জি। সোমালিয়ান একজনের ক্ষেত্রে, যে ডিপেন্ডেন্সিটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, জি। যদিও সেখানে 5 না 6 বছরের পে স্লিপ দেওয়া হয়েছে, স্টিল তারা মনে করছে নিলাম। জি। আরেকটা সম্পূরক অ্যান্সার যেটা আর কি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো জব সেন্টার হচ্ছে ক্লোজ। আপনি যেটা বললেন নিকটস্থ জব সেন্টারে অ্যাপ্লাই করার জন্য, বা সেই ক্ষেত্রে উনি লোকাল কাউন্সিল ওভার দ্য ফোনে করতে পারেন, বা ইমেল দিয়ে, অনলাইনে, আমার জি, ধারণা যে জি, অনলাইনে অনলাইনে, কিছু সাপোর্ট তারা দিচ্ছে। জি, অনলাইনে। সবচেয়ে বড় কথা কি মুজাহিদ, আমরা এখন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা চলছি, জি, ফলে কোনো কিছুই তুমি 100 ভাগ করে বলতে পারবে না। না, কখন 100 বার চাওয়াটাও ঠিক হবে না। চাও তোমার কিন্তু ঠিক হবে না। জি। এই জন্য আমি যেমন এর আগে বলেছিলাম যে ওই যে ভদ্রলোকে তার যে ফার্লো নিয়ে প্রবলেম করেছে, তার যে চাকরি চলে যায়, অবশ্যই হয়তো সমাবেশ তাকে আউটসাইড দ্য রুলে গিয়েও হয়তো তাকে কনসিডার করতে হবে। জি। দর্শক, আমরা আশা করব আপনি আমাদের আলোচনা শুনেছেন, এবং অবশ্যই আপনি আপনার যেই ইনফরমেশন সেটা পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো হ্যালো কলার, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। সালাম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার ভাই, আপনারা ভালো আছেন তো? জি ভাইয়া, আমরা আছি ভালো। আমার মাত শুনতে পারবেন আপনি? জি 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 জি, আমরা শুনছি ভাইয়া। আচ্ছা, তার আগে তো আমার সালাম আছে। তো আমি একজন অ্যাসাইলাম সিকার আপনার। জি জি। তো আমার ফ্যামিলির মাঝে আর কি আমরা 5 জন আর কি আপনার। তো আমার নেক্সট ইয়ার ও দিস ইয়ার আর কি আপনার মার্চও আমার বাচ্চা 7 ইয়ার হইব। তো আমি একটা অ্যাপ্লিকেশন করতাম চাইছিলাম আপনার 7 ইয়ার বাচ্চার রাইটে। আমরা সবর একলগে করলি সামনে বাচ্চার লগে না, বাচ্চার খালি সেপারেট করতাম আপনার। ভাইয়া, আমি আপনাকে যেটা অ্যাডভাইস করব, আমি জানি না আপনার অবস্থা কি হয়েছে বা কি কি ডকুমেন্ট আপনার উপরে সার্ভ করা হয়েছে। তো আপনি যে অ্যাসাইলাম ক্লেম করেছেন, সেই অ্যাসাইলাম ক্লেম কি পেন্ডিং? জি স্যার, পেন্ডিং। আচ্ছা, যদি অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং হয়, আপনি দেখেন
আপনি কি কোনো রকমের কোনো ডিসিশন পেয়েছেন হোম অফিস থেকে, বা হোম জি অফিস না, এখনো আপনার কোনো ডিসিশন পাইছি না আপনার। আচ্ছা, আরো ভালো করে মনে করেন, আপনাকে যখন তারা একটা পেপার দিয়েছে, খুব ভালো করে মনে করে দেখেন, আপনাকে তারা একটা পেপার দিয়েছিল যেখানে লেখা আছে ওয়ান স্টপ নোটিশ সেকশন 120, জি পেয়েছিলেন ওইটা? জি, আমাদের তো আর কিছু তো আমার কাছে আর পাঠাইছেন না, জাস্ট আমি যখন আপনি রিফিউজ করা বাদে আরবার আমি ফাদার সাবমিশন করছি, ফাদার সাবমিশন করা বাদে আরবার রিফিউজ করছে, রিফিউজ করা বাদে আরবার আমার সলিসিটর সাথে আপনার যাই হোক, আমার যতদূর বিশ্বাস, যেটা নর্মাল নিয়ম অনুযায়ী তারা আপনার উপরে ওয়ান স্টপ নোটিশ সার্ভ করেছে, করে তারা আপনাকে জানতে চেয়েছে যে তোমার আর কোনো গ্রাউন্ড আছে কিনা এই দেশে থাকার। তো আমার ধারণা আপনি ওই সেকশন 120 নোটিশের বুনিয়াদে আপনি যদি একটা রিপ্রেজেন্টেশন করেন যে আপনার একটা বাচ্চা আছে যার 7 বছর হয়ে গেছে এবং সেই কারণে আপনি EX1 অনুযায়ী আপনি চাচ্ছেন পুরো পরিবারের জন্যে, সেক্ষেত্রে কি হবে, আপনি হয়তো বা এটা সম্ভব হতে পারে যে বিনা কই ফি দিয়ে, কারণ আপনারা কিন্তু 5 জনের জন্য ফি দিতে গেলে আপনার 15,000 পাউন্ড লেগে যাবে, তো আপনি বিনা কিছু ফি দিয়ে এইটাকে তারা হয়তো কনসিডার করে আপনাকে তারা হয়তো ভিসাটা দিয়ে দিতে পারে। জি ওকে ভাইয়া? জি, তো এখন আমরা ফি ওইবার লাগি স্যার এলিজিবল আছি নি আমরা। ভাইয়া আপনি কি আমার কথা একটু শুনলেন বা একটু কি আপনি বুঝলেন আমি কি বললাম? জি কি বলেছি ভাইয়া? জি আবার একটু আমি যেটা আপনাকে বললাম ভাইয়া, আপনার উপরে খুব সম্ভবত, কারণ সবসময় করে ইলিগাল ইন্টারনেটের পরে করে একটা সেকশন 120 ওয়ান স্টপ নোটিশ সাব করা হয়েছিল। এই ওয়ান স্টপ নোটিশের কিন্তু ভ্যালিডিটি আনলিমিটেড। আপনি এই নোটিশের বরাবর ওদেরকে একটা রেসপন্স পাঠায় বলেন যে আমার এখন নতুন একটা কারণ যুক্ত হয়েছে, আমার যে প্রোটেকশন আছে সে প্রোটেকশনের গ্রাউন্ড তো আছেই, এছাড়াও আমার একটা নতুন একটা কারণ জড়ো হয়েছে, সে কারণটা হচ্ছে আমার বাচ্চা 7 বছর হয়েছে। এটা দিয়ে আপনি বাচ্চার বার্থ সার্টিফিকেট দিয়ে কাগজপত্র দিয়ে একটা রিপ্রেজেন্টেশন করে দেন সেকশন 120-র আন্ডারে, হয়তো দেখা যাবে যে কোনো ফি ছাড়াই আপনাদের পুরো ফ্যামিলিকে তারা ভিসা দিয়ে দেবে। যে বাচ্চারও আপনার স্পিকিং ল্যাঙ্গুয়েজেরও প্রবলেম আপনার যে ওইগুলো সব ডকুমেন্ট দিয়ে আমি আপনাকে যেভাবে বললাম এভাবে করলে কোনো অ্যাপ্লিকেশন না দিয়ে হয়তো বা আপনি ভিসাটা পেয়ে যাবেন, কোনো ফিও হয়তো আপনার লাগবে না। ওকে ভাইয়া? দোয়া করবা স্যার ইনশাআল্লাহ। আপনি যেটা করবেন, হ্যাঁ করতে পারবেন, কিন্তু আমার মনে হয় আপনি আমাদের প্রথম প্রশ্নটা এখনো আপনি বুঝেন নাই ভাইয়া। আপনি আমাদের এই প্রোগ্রামটা আমাদের কি কোনো অপশন আছে রিপিটে চেক করার? হ্যাঁ হ্যাঁ, উনি তো অবশ্যই, উনি আমাদের এখানে যে ফেসবুক লাইভ আছে, ইউটিউব আছে, ওখানে উনি বারবার দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে কিন্তু ফেসবুক লাইভে গিয়ে, আমি যে অ্যাডভাইস করেছি 2 বার, এটা ভালো করে আপনি আবার দেখবেন। আপনাকে আমরা 15,000 পাউন্ড বাঁচানোর একটা ফর্মুলা দিয়ে দিয়েছি এবং ওই হিসাবে আপনি কাজ করবেন। ওকে, এখন বলেন আপনার নেক্সট ইয়েটা বলেন। জি স্যার, স্যার আপনার কি যে হাইকোর্টটা কি যে একটা 2 সপ্তাহ আগে কি আমরা শুনছিলাম যে যারা অ্যাসাইলাম সিকার যারা হামর পারমিশন নাই, এরা হাম লাগি চাইলে হোম অফিসের কাছে চাওয়া যাইবো নি বা ওটা হোম অফিস শোনেন, যারা অ্যাসাইলামের জন্য ওয়েট করছে, অ্যাসাইলাম ক্লেম করার পরে 1 বছরের উপর ওয়েট করছে, তারা ইমিগ্রেশনের রুলের 360 অনুযায়ী তারা কাজের পারমিশন পেতে পারে, কিন্তু ইমিগ্রেশনের রুলের 360 শুধুমাত্র শর্টেস্ট ক্যাটাগরি জবের জন্যই পারমিশন দেয়। আপনি লিখলে আপনাকে তারা পারমিশন দেবে, কিন্তু আপনাকে স্কিল ওয়ার্কের জন্য আপনাকে কাজ করার পারমিশন দেবে, নর্মাল জবের জন্য পারমিশন দেবে না। ওকে ওকে স্যার, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, এই আমরা একটা বিষয় একটু আলোচনা করা, যে এই ভদ্রলোকের প্রশ্নের মাধ্যমে, সে বিষয় হচ্ছে যে যেই আমাদের গাইডেন্সটা এসেছে কোর্ট থেকে, সেখানে একটা যাদের একটা অবজারভেশন যে আছে সেটা হচ্ছে যে জেনারেল ওয়ার্কের জন্য পিপলদেরকে অ্যালাউ করা, অ্যাসাইলাম সিকারদেরকে। তো এইটা কি এখন ধরেন কেউ একজন 1 বছর পূর্তি হলো আজকে বা কালকে আবার নেক্সট উইকে, সে কি এই ক্লজটা অ্যাড করে দিতে পারে যে তুমি আমাকে জেনারেল ক্লজের জন্য? বিকজ হাইকোর্টের এটা হচ্ছে ইজ কাইন্ড অফ অবজারভেশন। জি, কারণ ইমিগ্রেশনের যেটা রুল আছে 360, জি, রুল যদি অ্যামেন্ড না হয় কিংবা যদি পলিসি কিছু না আসে, জি, তাহলে কিন্তু এটা ম্যাটার করে না। তাহলে এই অবজারভেশনটা ইমপ্লিমেন্ট কিভাবে হবে? এটা হতে পারে কিংবা নাও হতে পারে।
জি এবং আমরা যেটা দেখেছি যে বেশ আমাদের তো প্রচুর অ্যাপ্লিকেশন আমরা কিন্তু করলাম, জি কিন্তু দেখা গিয়েছে যে অনেকেরই কিন্তু যখনই তারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে, ওয়ার্ক পারমিট পেয়েছে, আচ্ছা। 2 সপ্তাহের ভিতরে কিন্তু সাথে 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 রিফিউজালটা চলে এসেছে। ইন্টারভিউ দিয়েছে এবং রিফিউজালও কিন্তু চলে এ- আসে। এটার কারণ কি হতে পারে রাজা ভাই? এটা হয়তো অনেক সময় এটাকে প্রম করে, জি এবং আমরা এই যে বললাম যে একটা আনসার্টেনটির মধ্যে আমরা যাচ্ছি। আমরা জানি একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে কারণ 46,000-এর উপরে ইন্টারভিউ কিন্তু ওয়েট করছে, জি এবং এটা মনে করার কোনো কারণ নাই যে প্রীতি প্যাটেল মানে খুবই Generous, প্রীতিপ্রসন্ন হয়ে আছে জি। অ্যাসাইলাম সিকার, এটা মনে করার কোনো কারণ নাই। জি এবং ইইউ থেকে বেরোনোর পরে আমরা দেখব, কারণ তারা ডাইরেক্টিভ থেকে ইইউ যে ডাইরেক্টিভ থেকে বেরোনোর পরপরই আমরা দেখব অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম হবে। নমনীয়তাটা ডাইরেক্টিভ চলে থেকে শুরু করে তখন তাদের ওন ল যে আছে সেই লটা অ্যাপ্লাই করার যে সুযোগ নমনীয়তাটা পাবে। কমে যাবে, রিপিটেড অ্যাপ্লিকেশন নিয়ে প্রবলেম করবে। জি। এই যে ভদ্রলোক বললেন না উনি 3 বার জি জি নরমালি হয়। এগুলি সবই কিন্তু তখন প্রবলেম। ওখানে হয়তো একটা ক্যাপ চলে আসবে যে ফার্দার উইদাউট তবে ম্যারিড একবারই কোনো তুমি অ্যাপ্লিকেশন তখন আর একবারই হয়তো ফার্দার apply কন্টিনিউ করতে করা যাবে না। জি। বাট রাজা ভাই এইটা তো সত্যি কথা, সেটা হচ্ছে যে একজন অ্যাসাইলাম সিকার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে অ্যাসাইলাম সিকার আসলে অনেক সময় অনেকে আছেন যে যেই রিকোয়ারমেন্ট, যে শর্টেজ অকুপেশন যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা আসলেই বেশিরভাগই থাকেন না। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে নিশ্চয়ই ওদের একটা অবজারভেশন আছে হোম অফিস বা এই পর্যন্ত মাইগ্রেশন যে অবজারভেশন বডি। প্রবলেম হচ্ছে এই যে অ্যাসাইলাম সিকাররা কিন্তু দে আর এন্টাইটেলড টু নার্স সাপোর্ট, অর্থাৎ কারোরই কিন্তু রাস্তায় থাকার কথা না, জি এবং তারা কিন্তু ঠিকই অ্যাকোমোডেশন পেতে পারে। এবং না বিশেষ করে ফ্যামিলি নিয়ে যারা আছে জি তারা কিন্তু অনেক ভালো পয়সা অনেক বেনিফিট নিয়ে তারা কিন্তু থাকতে পারে। জি। কারণ এটা শুধুমাত্র নার্স নয়, বাচ্চাদেরকে কিন্তু শেল্টার দেওয়ার জন্য কাউন্সিলের একটা লিগাল রেসপন্সিবিলিটি আছে, চিলড্রেন অ্যাক্ট। জি জি তো ফলে এটা মনে করার কোনো কারণ নাই যারা কাজ করতে পারছে না ওরা, মানে বিশেষ করে ফ্যামিলি যারা, তারা খারাপ অবস্থায় আছে। জি যেমন ধরো আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে আমাদের কমিউনিটির একটা বিরাট অংশ কিন্তু এরা যে কোনোভাবে তারা হয়তো কাজ করছে, ফলে তারা কিন্তু ওই নার্স সাপোর্টে দুইটা বিষয় হয় রাজা ভাই, যেটা তারা হয়তো ওই নার্স সাপোর্টে তারা যেতে চাচ্ছে না। আমার এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে অনেকেই সাপোজ যে হাজবেন্ড অ্যাসাইলাম সিক করেছেন, উনি হয়তো লন্ডনের বাইরে কাজ করেন কিন্তু ফ্যামিলি হয়তো লন্ডনে আছে, বাচ্চারা স্কুল নিয়ে লন্ডনে আছে, তারা এখন রিস্ক নিতে চাচ্ছে না যে তাকে লন্ডনের বাইরে পাঠিয়ে দিবে কোথাও। জিনিসটা হচ্ছে ওই যে বললাম যে জিনিসটা যেহেতু পুরো জিনিসটার ভিতরে পিছনে একটা কি বলবো একটা ডজি জিনিস ওয়েট করছে, জি এবং সেটার কারণেই তো এই সমস্যাগুলো হচ্ছে। জি আদৌ কিন্তু সমস্যা নেই, আমরা প্রচুর সিরিয়ান কেস নিয়ে আমরা ডিল করি, আফগান কেস নিয়ে ডিল জি। করি, এরা কিন্তু আসার পরপরই সরাসরি নার্স সাপোর্টে চলে যাচ্ছে, জি যেখানে অ্যাকোমোডেশন দিচ্ছে সেখানে থাকছে, হোস্টেলে থাকছে, এমনকি এটার ভিতরে তারা কিন্তু বিভিন্ন কোর্সও করে ফেলে জি 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 রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও চলে আসছি আমাদের কলারদের মাঝে। এই মুহূর্তে কে আছেন লাইনে ওয়েট করছেন? হ্যালো কলার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সারকম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আপনাকে হ্যাপি নিউ ইয়ার। জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার দুইটা প্রশ্ন। আমার হলো 10 ইয়ার্স রুটে 2.5 ইয়ার ভিসা আছে। জি আমি যদি বাংলাদেশে যাই আমি কতদিন বাংলাদেশে থাকতে পারবো? জি আর আমার হলো আরেকটা হলো আমার যে ভিসার নেক্সট এক্সটেনশনে কি কি কাগজপাতি লাগবে আর কি। ভাইয়া আর আরেকটা হলো যে আমার কিন্তু টোয়াইক আছে, ওরা টোয়াইকটা আমাদের এলিমিনেট করি মনে হয় ভিসা দিতে, এটা কি আমার ন্যাশনালাইজের সময় কোনো এফেক্ট করবে কিনা? জি রাজা ভাই। আর আমার হলো এই দেশে গ্রাজুয়েশন আছে, আমি এখানে এই দেশে মাস্টার্স করছি। জি ভাই আপনি কিন্তু অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, দুটো নয় বোধহয় 5-6টা করে ফেলেছেন, বা যাই হোক আর কি আমি সব আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এই যে আপনি যে 10 ইয়ার রুটে সেটেলমেন্ট পেলেন, আপনি কেন 10 ইয়ার রুটে পেলেন, কি ছিল আপনার বেসিস ভাইয়া? জি রাজা ভাই, আপনার অ্যানসারটা দেন। হ্যাঁ আনসারটা দেওয়া তো মুশকিল, কারণ আমরা তখন জানি না ওনার 10 ইয়ারের রুটটা উনি পেলেন কিভাবে। উনি জানতে চাচ্ছেন যে নেক্সট ভিসা এক্সটেনশনের সময় উনি কি কি আচ্ছা দেখাবেন। আচ্ছা রাজা ভাই, আমরা ব্রেক থেকে আসে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। তো সুতরাং আমরা 2021 জানুয়ারি চলে এসেছি। আমরা আমাদের আজকে গেস্টের কাছে জানতে চাইবো এই বিষয়ে আমাদের আপডেট কি, এবং পাশাপাশি আমরা বরাবরের মতোই যে একটা
হট টপিক আমরা সবসময় দেখে আসছি কিছুদিন ধরে, যে ইউকেতে ইমিগ্রেশন স্টুডেন্টদের আসার বিষয়ে, সেই বিষয়ে আমরা আমাদের গেস্টের কাছে, আমরা রেজা ভাইয়ের কাছে প্রশ্ন করব, আমরা কিছু জানতে চাইবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই আপনারা আমাদেরকে সরাসরি স্টুডিওতে কথা বলতে পারেন। রাজা ভাই, যেই টপিকটা নিয়ে, যে কোশ্চেনটা নিয়ে আমরা লাস্ট আমাদের কলারকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা আশা করছি কলার আমাদের আলোচনা শুনছেন। আমরা আসলে বুঝতে পারলাম না যে উনি যে 10 ইয়ার সেটেলমেন্টে গেলেন, উনি কোন রুটে। নরমালি রাজা ভাই যেটা হয় যে হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেই হয়ে থাকে, এটা কিন্তু ওনার কি বলে সেটেলমেন্ট এখনো অনেক দূর, 10 বছর থাকতে হবে। 10 বছরের পরে উনি সেটেলমেন্ট পাবেন। সেটেলমেন্ট পাওয়ার পরে ওনার ন্যাশনালিটির ব্যবস্থা হবে। 10 বছর পরে ন্যাশনালিটি কি রিকোয়ারমেন্ট থাকবে এটা আমাদের পক্ষে বলা কঠিন। একটা কোশ্চেন উনি বলেছিলেন যে টুয়েকের বিষয়ে। জি, যদি এটা হয় তো 10 বছর পরে টুয়েক একটা ইস্যু হতে পারে। জি, আমরা জানি না তো, কারণ টুয়েক নিয়ে এখনো কিভাবে হচ্ছে নোবডি নোজ। এটা খুবই ডিফিকাল্ট যে আমরা 7.5 বছর পরে 8 বছর পরে ল কি হবে এটা বলা খুব কঠিন। তবে আমরা যেটা এখনকার লতে আমরা জানি যে গুড ক্যারেক্টারে কিন্তু টুয়েক একটা ইস্যু হতে পারে। জি, ওনার 10 ইয়ার্সটা কখন থেকে রাজা ভাই কাউন্ট হবে? ভিসা পাওয়ার পর থেকে নাকি উনি আগেও কিছু? না, উনি যদি এখন 10 ইয়ার রুটে ভিসা পেয়ে থাকেন, এমনও হতে পারে উনি হয়তো ওভারস্টেয়ার হয়ে গিয়েছিলেন, সেখান থেকে হয়তো 10 ইয়ার পরে দেখতে হবে ওনার আসলে 10 ইয়ারের মধ্যে কোনো আনইন্টারাপ্টেড পিরিয়ড ওনার আছে কিনা পুরো 10 ইয়ারে। জি, জি, জি। উনি যদি আবার ফোনে আসতেন তাহলে আমরা আসলে এই প্রশ্নগুলো ওনার কাছে করে উত্তরগুলো জেনে ওনাকে আরো সঠিকভাবে উত্তর দিতে পারতাম। জি রাজা ভাই, আমরা দর্শককে রিকোয়েস্ট করবো আপনি সময় পেলে অবশ্যই আবারও কল করবেন, এই আশা রাখছি আমরা। আমরা রাজা ভাই যে বিষয়টা বলছিলাম, সেই বিষয়টা হচ্ছে যে আমরা অনেকদিন থেকে, সেই জুন থেকে শুনে আসছিলাম যে স্কিলড ওয়ার্কারের যেই বিষয়টা, স্কিলড ওয়ার্কারের রুটটা, সেই রুটটা নিয়ে অনেকভাবে আলোচনা করছেন, আমরাও এটা নিয়ে আলোচনা করছি। 1 জানুয়ারি থেকে এই পয়েন্ট বেস সিস্টেম চালু হলো। জি, যদিও আমরা এখনো কোনো কিছুই পাই নাই, 1 জানুয়ারি ব্যাপার কোনো কিছু পাইনি। তবে আমার কাছে মনে হয়েছে যে মাঝে যে প্রচণ্ড হুলুস টুলুস পড়ে গিয়েছিল ভিন্ডিয়ালি ভিসা নিয়ে, আমি এবং আরও কয়েকজন টেলিভিশনে গিয়ে এরকম কোনো ভিসা নাই এরকম কথাবার্তা বলা, এখন মনে হচ্ছে একটু বোধহয় উৎসাহে ভাটা পড়ে গেছে, অনেকে বুঝতে পেরেছে। বিশেষ করে এখন যেখানে চলছে, যেখানে কোভিড, যেখানে রেস্টুরেন্টই বন্ধ, বন্ধ রেস্টুরেন্টের জন্য ওয়ার্কার নিয়ে এসে কি লাভ, যেখানে রেস্টুরেন্টই চলছে না। রাজা ভাই, আমাদের পয়েন্টটা ভিন্ন। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে বিন্দালু ভিসা হতো একটা ক্রাইটেরিয়া, এখানে দেয়া যে থাউজেন্ডস অফ ক্রাইটেরিয়া। বিন্দালু ভিসা বলে देयर इज নো ভিসা কল বিন্দালু ভিসা। জি, এটা সম্পূর্ণ একটা বোগাস, একটা টার্মিনোলজি। তাহলে এটা রাইট টার্মটা কি আছে এই মুহূর্তে আমাদের যে সিস্টেমে? এটা হচ্ছে ওয়ার্কার ভিসা। জি, স্কিল ওয়ার্কারকে শর্টেজ লিস্টে যে স্কিল ওয়ার্কার। হ্যাঁ, জি। এই লিস্টের এই ক্রাইটেরিয়াতে কেউ আসতে চাইলে তার রিকোয়ারমেন্ট কি হবে এখন? সে আছে বেতন অনেক কমিয়েছে, 25,600-700 কমিয়েছে। পিএইচডি থাকলে আরো কমবে, বা পিএইচডি করে কেউ এখানে রেস্টুরেন্টে কাজ করতে আসবে কেন? জি, সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে রিক্রুটারকে লাইসেন্সধারী হতে হবে, যেটা আগে 2004-5 সালে যে যারা সেক্টর বেসডে কিন্তু আনতে কোনো লাইসেন্স, রিক্রুটারের লাইসেন্স দরকার পড়েনি। জি, একটা রেস্টুরেন্টে কেউ 10টা 12টা 14টা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে, লোক নিয়ে আসছে যারা কোনো দিনই সেখানে কাজ করেনি। 7,000 ওয়ার্ক পারমিট হোল্ডারের মধ্যে বোধহয় 100 ফেরত যায়নি। তো সেটা তো তারা নিশ্চয়ই এবার রিপিট করতে দেবে না। ঠিক যেভাবে তুমি যেটা বললে স্টুডেন্টের ক্ষেত্রে দেখো অনেক কিছু তারা কিন্তু শিথিল করেছে, কিন্তু এই ফালতু ভিসা কলেজগুলো না থাকার কারণে কোথায় 10,000 না 12,000 কলেজ থেকে এখন বোধহয় 1200 বোধহয় কলেজ নাই, না, ভেরি ফিউ। জি, তো ফলে এখন তো আর ওইরকম মিনিংলেস কোর্স করার জন্য আসার আর উপায় নাই। আসলে 14,000-15,000 পাউন্ড ফি দিয়ে আসা, তো ফলে ন্যাচারালি এখন অনেকে বলছে হয়তো ভিসা পাচ্ছে কি কোর্স করার জন্য। অবশ্যই সেই ইউনিভার্সিটি লেভেলে আসছেন, ভালো কোর্স করছেন, তারা যদি সে কোর্সটা করতে পারেন, তবে তারা অবশ্যই পিএইচডব্লিউ স্কিমে যেতে পারবেন, তারা কাজ করতে পারবেন। জি, সেই সুযোগটা কিন্তু আছে। আমরা যেটা ফোকাস করি নরমালি সেটা হচ্ছে যে টিয়ার 2, আপনি যেটা বললেন, আমরা আসলে তো উই আর নট ফোকাসিং অনলি যে বিন্দালু ভিসা, যে আমরা শেফ ভিসা, ওখানে কিন্তু হান্ড্রেডস অফ ভিসা, আদার ক্যাটাগরি ভিসা আছে। সেই ভিসাগুলোর ক্ষেত্রে আমরা আসলে আমাদের যারা প্রসপেক্টে আসতে চাচ্ছে তাদের কি প্রিপারেশনটা দরকার? দেখো এটা নিয়ে আমি অনেকবার আমি টেলিভিশনে আমি বলেছি,
জি এদেশে ডক্টর এবং নার্সের অনেক শর্টেজ, জি এবং আমাদের বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ এবং এর আন্ডারে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মিটফোর্ড কলেজ, এখানকার শিক্ষার মান কিন্তু খুবই উন্নত। জি কিন্তু কেন আমরা যখনই ডক্টর রিক্রুট হয়, কেন আমরা দেখি বারবার ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে রিক্রুট হয়? জি এর পিছনে কারণ হচ্ছে যে এটা নিয়ে যে পরিমাণ লবিং করা দরকার, সে পরিমাণ লবিং আমাদের দেশ থেকে করা হয় না। যে একজন ডক্টর আসতে হলে তাকে এখানে নতুন করে আবার তাকে কোয়ালিফাই হতে হচ্ছে না। আমার কথাটা হচ্ছে কি যে এই যে তারা ইন্ডিয়া থেকে তারা কিন্তু নিয়ে আসছে, জি তারা কি করে ইন্ডিয়া থেকে আনে? রেজাবে নট অনলি ডক্টর, ওখানে কিন্তু আদার ক্যাটাগরি ফিজিশিয়ান থেকে শুরু করে অনেকে আসছেন। কিন্তু হচ্ছে কি এই যে একটা লবিং এর ব্যাপার, জি এনএইচএস কিন্তু তারা রিক্রুট করে, জি তাদের বিভিন্ন এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে তারা বিভিন্ন দেশে রিক্রুট করে। তাহলে আমাকে তুমি বলো জিম্বাবুয়ে থেকে কি করে নার্স এই দেশে আসে? ফিলিপিন থেকে কিভাবে আসছেন একটা নার্স রিক্রুট। কিন্তু আমাদের এখানকার যে হাই কমিশন আছেন তারা এত বেশি বিজি তাদের কি জরুরি কাজের জন্যে যে তারা এই সমস্ত কিছু নিয়ে কোনো চিন্তা ভাবনা তাদের নাই। জি আমি সবসময় বলবো যে বিভিন্ন জব অপরচুনিটি এখানকার, আমরা তো আবার একটু দেশপ্রেমিক, আমরা দেশকে অনেক ভালোবাসি, আমাদের বিভিন্ন জাতীয় অন্তর্জাতীয় অনেক দিবস থাকে। এটার জন্য এখানকার হাই কমিশনকে সবচেয়ে বেশি সক্রিয় হতে হবে। জি এবং এটা নিয়ে বাংলাদেশের যেটা আমাদের আছে ওভারসিজ যে মিনিস্ট্রি এখন হয়েছে, প্রবাস কল্যাণ মিনিস্ট্রির সাথে এবং ফরেন মিনিস্ট্রির সাথে কাজ করে আমাদের প্রোফাইল তৈরি করতে হবে লং টার্মের জন্যে। যেমন এদেশে যে নার্সের যে শর্টেজ আছে, আগামী 10 বছরই শর্টেজ কিন্তু পূরণ হবে। তাহলে কিন্তু দেখো বাংলাদেশে নার্সিং এর জন্য কোয়ালিফিকেশন, এদেশে কিন্তু একটা নার্স যে কোনো নার্স বাংলাদেশে আমরা দেখি নার্সিং হোমে আয়ার চাকরি করে, প্রথমে শুরু করে পানি গরম দিয়ে, সেখান থেকে দেখা যায় 6 মাস পরে সে নার্স, একটু মাঝে মাঝে ইনজেকশন দিল, ব্যান্ডেজ লাগালো, পরবর্তী সে নার্স হয়ে গেল। এটা কিন্তু হয় না। এখানে 3 বছর পড়তে হয় বিএসসি নার্সিং। বাংলাদেশে যদি আমরা এই ধরনের একটা কোয়ালিফিকেশন চালু করি বিশ্ববিদ্যালয়গুলিতে, তাহলে আমরা দেখবো যে আমরাও কিন্তু এই দেশে নার্সিং। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের বাঙালিদের আরেকটা বড় প্রবলেম কিন্তু কি জানো, আমরা ইংরেজিতে ভয়াবহ রকম দুর্বল। এটা আমাদের যেটা বিষয় হচ্ছে যে যেটাই হোক না প্র্যাকটিক্যালি দুর্বলতা হচ্ছে আমাদের সাইকোলজিটা অনেক বেশি ডাউন, যে আমরা মনে করি যে আমরা ইংলিশ আসলে বলতেই পারবো না, হোয়ারএস চেষ্টা করলে কিন্তু পারে। দেখো আমি তো গত অনেক বছর প্র্যাকটিস করছি এবং কত মানুষেরই কিন্তু ভিসা করালাম। এদের মধ্যে কত শিক্ষিত, কত মাস্টার ডিগ্রি হোল্ডার আছে। জি এরপরও দেখা গেছে যে আগেও তারা যে ধরনের কাজ করতেন, এখন তারা সে ধরনের কাজ করছেন। যেভাবে তাদের একটা পেশাজীবী হওয়া উচিত ছিল, তারা কিন্তু তা হয়নি। এবং আমরা দেখি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্ব নিয়ে মাস্টার্স করে, এদেশ থেকে MBA করে যদি জন লুইসের একটা সেলসম্যানের চাকরি পায়, সে মনে করছে জীবনটা ধন্য হয়ে গেছে। জি এটা তো হওয়ার কথা ছিল না। তো এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। এবং একটা বিরাট কারণ কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইংরেজিতে ভয়াবহ রকমের দুর্বলতা, যেটা একটা শ্রীলঙ্কা থেকে একটা ম্যাট্রিকুলেট বা O লেভেল পাস করা একটা ছেলে বলে, আমি তো শিক্ষিত, আমি পোস্ট অফিসে কাজ করবো, আমি ব্যাংকে কাজ করবো, আমি রাজা ভাই এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি যেটা বললেন যে এখানে হাই কমিশন ইভেন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যদি একটু লং টার্ম একটা প্ল্যান করেন, এখানে এদেরকে ট্রেন আপ করাতে হবে। বাংলাদেশ সরকারের প্রবেশ কল্যাণ মন্ত্রী উচিত হবে যারা বিদেশে আছেন, যারা কাজ করতে পারছেন, এদেরকে ট্রেন আপ করো, স্কিলগুলো দেখাও, কম্পিউটার স্কিল দেখাও। কিন্তু রাজা ভাই এই ক্ষেত্রে আরেকটা বিষয় প্রবলেম হয়, সেক্ষেত্রে যেহেতু আমরা জানি যে এই ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পলিটিক্যালি হয়ে থাকে, ভেরি ট্রু যেটা, সেক্ষেত্রে অনেকে অনেক যা এক্সপেক্টেড কোয়ালিফাইড লোকজনকে আমরা প্রপার আমরা দেখি না। আমি মনে রাখতে হবে যে এখানে যে বাংলাদেশ হাই কমিশনটা আছে কেন, জি কাদের জন্য? প্রবাসীদের কল্যাণের জন্য। এটা যদি আমরা না বুঝি, এবং আমাদেরকে অবশ্যই যেতে হবে, দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে দাবি দাওয়া করতে হবে। প্রত্যেক মন্ত্রণালয়, প্রত্যেক হাই কমিশনই, এম্বাসি কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের স্বার্থ। যদি তুমি বাংলাদেশি হও, তোমার যদি কোনো প্রবলেম হয় এবং যদি তোমাকে হাই কমিশন তোমার পাশে এসে না দাঁড়ায়, তাহলে এখানে হাই কমিশন থাকা দরকারটা কি? তো এই জন্য আমি বললাম যে এটা নিয়ে অনেক আগেই ডক্টর, ইঞ্জিনিয়ার, আইটিতে কেন আমরা বাংলাদেশ থেকে আইটি এখানে আসতে পারলো না? কেন এখানে আইটি মানেই ইন্ডিয়ান? কেন আমেরিকাতে আমরা জানি যে আমাদের দেশ এখন আইটিতে বেশ ভালো করছেন, কিন্তু ইনস্টিটিউশন ওয়াইজ সেই ভালোটা হচ্ছে না। এটার জন্য তো দরকার হচ্ছে সরকারি প্যাট্রোনাইজ দরকার। এবং এখানে যারা আসেন হাই কমিশন, এখানে তারা খালি বসে বসে একটা 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ অনুষ্ঠান করলেই খুব বড়
একটা দায়িত্ব পালন হয়ে গেল তা কিন্তু নয়। জি সিম্বলিক ওয়েতে করে দেশ সেবা হয় না, যেটা জনগণের যেটা আসল যেটা দরকার সেটা না করে কিন্তু এটা হবে না। জি রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাস্টে প্রোগ্রামের শেষের দিকে আমরা 2-1টা কল নিব, কল নিয়ে আমাদের আজকে প্রোগ্রাম হয়তো শেষ করতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের কলারদের কাছে। আমাদের নেক্সট কলার এই মুহূর্তে কে আছেন? হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম সিস্টার, কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। জি আপনার টিভি ভলিউমটা একটু ডাউন করে আমাদের সাথে কথা বলুন সরাসরি। সিস্টার আপনার টিভি ভলিউম ডাউন করে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা শুনছি, আপনাকে শুনছি, আপনার টিভি ভলিউম ডাউন করে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, সরি, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার, নেক্সট কলার। হ্যালো, আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? কলার আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো কলার। হ্যালো, জি জি হ্যালো কলার, হ্যাপি নিউ ইয়ার, আপনার প্রশ্ন করুন। হ্যাপি নিউ ইয়ার রেজা স্যারকেও আপনাকেও। জি জি আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি, যে আমি 2015 এ অ্যাসাইলাম করছিলাম। জি এখন 15 এর পরে আর কি ফার্দার কনসিডারেশন দিয়ে তারপর ডকুমেন্ট গুলো সেন্ড করার পরে 2020 4 মাস আগ পূর্বে আর কি আমার ডিসিশনটা দিচ্ছে তারা। জি আচ্ছা, ডিসিশনটা দিছে যে আমি আমার পলিটিক্যাল গ্রাউন্ডটা তারা বিশ্বাস করে এর দেশের অ্যাক্টিভিটি, বাংলাদেশের অ্যাক্টিভিটি, বাট বলতেছে যে আমি হাই লেভেলের পলিটিশিয়ান না, যে বাংলাদেশে ফেরত গেলে আমার লাইফের রিস্ক আছে, এবং বলতেছে যে আমার মা বাংলাদেশে থাকেন কিভাবে, উনার রিস্ক হয় না নাকি, আমার তো ফ্যামিলির মানুষ, তো আমার তো রিস্ক হবে না বাংলাদেশে গেলে। এটার গ্রাউন্ডের উপরে রিফিউজ করে আর একটা বিষয় দিয়ে আপিল দিছে আর কি। জি আপনার প্রশ্নটা করুন, এখন কি জানতে চাচ্ছেন ভাইয়া? এখন এই জিনিস এইটা হচ্ছে একটা কথা। আর 2016 এ অনেক ডকুমেন্ট আমি দিছিলাম, এখন তারা ডকুমেন্ট গুলা পেয়েছে বলে কোনো কিছু বলে নাই আমার যে ইমিগ্রেশন হিস্ট্রিতে। জি ধন্যবাদ আপনাকে রাজা ভাই। আপনি কি জানতে চাচ্ছেন ভাইয়া? এখন আমার কোডে 2016 এর সব ডকুমেন্ট গুলো তো তারা পায় নাই, এটার উপরে কি অ্যাকশন নেওয়া যায়? যে ওটা আমাকে কনসিডার করে নাই। আপনি যেটা করবেন, আপনি কি ডকুমেন্টের কপি রেখেছিলেন কি? জি, ইংলিশে ট্রান্সলেট সহ আমার প্রুফ আছে যে আমার। জি, তাহলে আপনি যেটা করবেন ভাইয়া, আপনি যেটা করবেন, যে ডকুমেন্টগুলি তারা কোর্টে দিচ্ছে না সেই ডকুমেন্টগুলি আপনি আপনার বান্ডেলে সাবমিট করবেন। সাবমিট করে আপনি বলবেন যে এই ডকুমেন্টগুলো সাবমিট করা হয়েছিল হোম অফিস, কারণ আপনি মনে রাখবেন এখনকার অ্যাপিলের নিয়ম অনুযায়ী হোম অফিস কিন্তু আপনার বান্ডেল দেখে তারা আপনার ডিসিশনটাকে রিভিউ করে। আপনি সব ডকুমেন্টগুলি আপনার বান্ডেলে সাবমিট করে দেন, আপনার স্টেটমেন্ট দিয়ে নতুন করে কোনো কিছু দেওয়া হলেও আপনি দেবেন। যদি আপনার যে স্কেলিটন আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট আপনি কোর্টে করবেন সেটাও সাবমিট করে দিবেন। এরপরে হোম অফিস এটাকে রিভিউ করে তারা আপনাকে ডিসিশন দেবে যে তারা কি অ্যাপিলকে হিয়ারিংটা কন্টিনিউ করবে নাকি তারা কনসিড করে মেনে নিয়ে আপনাকে ভিসা দেবে। এই জন্য আপনার সব ডকুমেন্ট এখন সাবমিট করা উচিত। কথাটা আরেকটা রয়েছে, আমি তো আপিল লঞ্চ করছি 4 মাস পূর্বে। তো এখন আবার রিসেন্টলি আমার সলিসিটর সাহেবকে জানাইছে যে আমার ফাইলটা ওনারা মানে কিউএতে মানে লাইনে তুলছে, কিছুদিনের মধ্যে আমি আপিলের ডেট পাবো। হ্যাঁ, যেটা হবে ভাইয়া, যেটা হবে আমি আপনাকে বলি, এখনকার নিয়ম অনুযায়ী তাদের একটা পোর্টাল থাকে, সেই পোর্টালে আপনাকে সব ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি যদি এখনই আপনার সলিসিটর সাহেবের সাথে বসে আপনার নিজের স্টেটমেন্ট তৈরি করেন এবং হোম অফিস যে আপনাকে রিফিউজ করেছে সেই রিফিউজের প্রত্যেকটা জবাব দিয়ে আপনি যে ডকুমেন্ট আগে সাবমিট করেছিলেন, যা যা আপনার আছে, হোম অফিস কি দিল কি না দিল এটা বড় কথা নয়, আপনার যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট আপনি আপলোড করে দেবেন ওই পোর্টালে, ঠিক আছে? আচ্ছা, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজা ভাই। আর প্রস্তুতিটা এটাই হবে যে বান্ডিল, একটা বান্ডিল আছে তো মানে কোর্টে ডেট পাওয়ার পূর্বে রেডি করা, আর একটা আছে অনলাইনে সাবমিট করা। অনলাইনে তো আমার সলিসিটর অলরেডি সাবমিট করে ওরা আপনাকে বলবে যে নাও ইউ আপলোড ইউর স্কেলিটন আর্গুমেন্ট এন্ড ইউর বান্ডল। তো
তো আপনি একই ইয়েতে আপনার স্কেলটন আর্গুমেন্ট, আপনার গ্রাউন্ডস অফ অ্যাপিল এবং আপনার বান্ডেল সব আপনি আপলোড করে দেবেন। ওকে, রাজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে কলারের বিষয়টা, সে আমরা আশা করব উনি অবশ্যই আমাদের আলোচনাতে উপকৃত হয়েছেন। রাজা ভাই, আমরা চলে আসছি আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে, আমাদের 2021 সালের প্রথম প্রোগ্রাম। আপনি একদম সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য এই বছর যেটা বলতে হবে, অবশ্যই আমি দর্শকদের সবার জন্যে আমার শুভকামনা রইল। আমরা খুবই একটা দুঃস্বপ্নের বছর কাটালাম গত বছর। আশা করি যেটা তুমি বললে অনুষ্ঠানের শুরুতেই, আমাদের নতুন বছর সব গ্লানি মুছে দিয়ে আমরা যেন নতুন করে সামনের দিকে এগোতে পারি, সেদিকে আমরা দেখব। আর আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা জানি না ইমিগ্রেন্টের জন্য কোনো ভালো খবর আসবে কি না, ব্রেক্সিটের কোনো বেনিফিট আমরা যারা অলরেডি এদেশে যারা আছে ইমিগ্রেন্ট তারা পাবে কিনা আমরা এখনও জানি না। তবে যতই সময় যাবে মোটামুটি এটা আরও স্পষ্ট হয়ে যাবে। হোপফুলি যখন আমরা আবার ফিরে আসবো 2 সপ্তাহ পরে, তখন হয়তো আমাদের আরও অনেক আপডেট দেওয়া থাকবে। সবাইকে ধন্যবাদ। রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম যে যেখান থেকে দেখেছেন, আমরা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি আগামী প্রোগ্রামে যখনই আসবো তখন আমরা এই দেশের যে নিয়ে আপনাদের সাথে উপকৃত হাজির হব সে আশা রেখে, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, পাশাপাশি এনটিভি ইউরোপের কলাকুশলী যারা আমাদেরকে আজকে প্রোগ্রাম সঞ্চালনে সহায়তা করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।